আচ্ছা, সবাই এলএমএসে দেখেন। সবাই প্রথমে আমি স্টার্ট করি। আপনার গতকালকে আমি রাত্রেবেলা হচ্ছে একটা ক্লাস জয়েন ইনস্ট্রাকশন দিয়েছিলাম, মিড জয়েন লিংক দিয়েছিলাম। ঠিক আছে, মিড জয়েন লিংক তো সবাই পাইছেনি, যেহেতু ক্লাসে সবাই জয়েন করতেছেন। আর যারা গুগল ক্লাসরুমে জয়েন করেন এখন, ঠিক আছে, একটা মেল যাওয়ার কথা, ওইটা আহ, ওইখানে ইনভিটেশন দেওয়া আছে। ঠিক আছে, আর যদি কেউ জয়েন করে না থাকেন তাহলে হচ্ছে এই যে একটা জয়েন কোড দেওয়া আছে, দেখছেন? 5WN4V42। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইয়া করেন, ওই যে classroom.google.com, আই গেস এটাই। এখানে যান, classroom.google.com, এখানে যান। এখানে গিয়ে এখানে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটা ক্লিক করে যদি জয়েন ক্লাস দেন, জয়েন ক্লাস দিয়ে এখানে ক্লাস কোডটা বসায় দিলে আমার ওই ক্লাসে জয়েন করতে পারবে। তো ক্লাসরুমটা জয়েন করলে সুবিধা যেটা হবে, যে আমরা একটা গুগল ক্লাসরুম, মানে দেখবেন Spring 20 ও ওপি ল্যাব এফ, ঠিক আছে, একটা ক্লাসরুম ক্রিয়েট করা আছে। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন পোস্ট টোস্ট করবো মাঝে মাঝে, ঠিক আছে, কোনো নোটিস থাকলে বা অ্যাসাইনমেন্ট, কোনো কারেকশন থাকলে, ঠিক আছে, কোনো মাইনর পোস্ট যদি দরকার পড়ে তাহলে হচ্ছে এখানে সেটা করবো আর কি। ঠিক আছে, যেটা ইএলএম অ্যানাউন্সমেন্ট সেকশনও করি। ঠিক আছে, বাট এখানে জয়েন করা থাকলে ভালো আর কি, কিছু অ্যানাউন্সমেন্ট থাকলে সেটা এখানে দিতে পারবো। তো ক্লাস রুমটা জয়েন করে রাখেন, হ্যাঁ। আর মিট তো দেওয়াই আছে, আর হচ্ছে একটা ল্যাব ম্যানুয়াল দেওয়া আছে, এটা একটু নামা রেখেন, আর একটা জাভা বই দেওয়া আছে, সেটা নামা রেখেন। ঠিক আছে, আর আজকে ক্লাসে যা যা করাবো সেটা একটা স্লাইড এখানে দেওয়া আছে। দুইটা স্লাইড লাগবে অ্যাকচুয়ালি, একটু ওয়েট করেন, আরেকটা স্লাইড। সবাই মিউট করে ফেলেন, হ্যাঁ, কেউ একজন মনে মিউট করা নাই। এই যে এখানে আমরা ইএলএমএস এ মাত্র আমি আরেকটা ফাইল আপলোড করলাম। সেটা হচ্ছে স্লাইড 1 এন্ড স্লাইড 2। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে যা যা দেখাবো সেটা হচ্ছে এই দুইটা স্লাইডের কন্টেন্ট আর কি। তো এখানে কি এমন কেউ আছেন যে হচ্ছে ল্যাব নিছেন বাট থিওরি নেন নাই? এরকম কেউ কি আছেন এখানে আমি স্যার। যে থিওরি নেন নাই? তার জন্য খুব সমস্যা হবে আর কি। থিওরি স্যার গত সেমিস্টারে করছি। তাই সমস্যা নাই, আমি যেটা জানতে চাচ্ছি মানে গত সেমিস্টার করলে সমস্যা নাই আর কি। ঠিক আছে, মানে এরকম কি কেউ আছেন যে থিওরি কখনোই করেন নেই, মানে এই সেমিস্টার নেননি, গত সেমিস্টার নেই, বাট ল্যাব এরকম মনে এখন নেওয়া যায় না, রাইট? থিওরি ছাড়া বোঝা যাবে, বাট গত সেমিস্টার করলে কোনো সমস্যা নাই, গত সেমিস্টার করলে হবে। তো বেসিক্যালি হচ্ছে আমি এই এই ল্যাবে হচ্ছে থিওরি যে করাবে ওই স্লাইড গুলাই আর কি আমরা এখানে রেফার করবো। ঠিক আছে, কারণ এখানে তো জাভার থিওরি আর ল্যাব তো খুব একটা ডিফারেন্ট হবে না। ঠিক আছে, থিওরিতে যা দেখানো হবে সেটাই ল্যাবে করানো হবে, সো খুব একটা ডিফারেন্ট কিছু না। সো এটা হচ্ছে আমাদের ওপি ল্যাব সেকশন এফ। ওকে, তাহলে মানে ইনিশিয়াল যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলেন, মানে ক্লাসরুমে জয়েন করা। ঠিক আছে, তারপর সবাই গুগল মিট লিংক পাইছেন কিনা, ঠিক আছে, আর রেজিস্ট্রেশন টেস্টেশন করা, এগুলো সব ইনিশিয়াল কিছু কাজ আছে সেগুলো শেষ করে ফেলি। আমি একটু দেখি আমাদের ইউক্যাম্প রেডি আছে কি। সেকশন এফ, আচ্ছা, ইউক্যাম্পটা এখনো রেডি হয় নাই, মানে অ্যাটেন্ডেন্সের ইয়াটা আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু দেখি এই কোর্সে আমরা কি করব এবং কি মার্ক অ্যাসেসমেন্ট আছে। একটু আমরা দেখি সবাই।
তার মানে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আমাদের সবার মানে যারা ল্যাবে আছি তারা হয়তো বা এই সেমিস্টারে থিওরি নিয়েছি, অথবা হচ্ছে গত সেমিস্টারে থিওরি করা আছে। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে যে থিওরিতে যা যা করানো হবে ওপি ল্যাবে, মোটামুটি ল্যাবে সেগুলোই কভার করা হবে সেই টপিক গুলো, এবং থিওরিতে হয়তো বা কোডিং খুব একটা জোর দেওয়া হয় না, কোড করা, কোড রান করা, ঠিক আছে, বা প্রবলেম সলভিং। তো হচ্ছে আমরা ল্যাবে আর কি সে কাজগুলো করবো। অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস অনলাইন থাকবে, অফলাইন সবই থাকবে, ঠিক আছে। সো হোয়াট আর গোয়িং টু কভার ইন দিস কোর্স? সো আজকের ল্যাবে প্রথম দিনে আমরা বেসিক্যালি আমরা দুইটা পোর্শনে যেহেতু ভাগ করে থাকি আমাদের, ওয়ান থিং ইজ মিড অ্যান্ড অ্যানাদার পোর্শন ইজ ফাইনাল। সো ইন দ্য মিড উইল স্টাডি অ্যাবাউট আজকে ফার্স্ট ক্লাস। তো আমরা আসলে আজকে ভ্যারিয়েবলস, লুপস, অ্যারে, জাস্ট এই তিনটা স্লাইড জিনিস কভার করবো। ঠিক আছে, মানে আজকে হচ্ছে আমরা হয়তো বা বেশি ডিপার ইয়াতে যাবো না, জাস্ট জাভার ইন্ট্রোটা শুরু করবো আর কি। ঠিক আছে, তো সেকেন্ড ক্লাস থেকে হচ্ছে আমাদের বা সেকেন্ড ল্যাব থেকে আমরা ক্লাস, অবজেক্টস, মেথডস, কনস্ট্রাক্টরস এগুলো নিয়ে কাজ করবো আর কি। থার্ড ক্লাসে হচ্ছে ইউজার ইনপুট, ফোর্থ ক্লাসে প্যাকেজ, আর ফিফথ ক্লাস আর সিক্স ল্যাবে হচ্ছে কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার, যেটা বলি আমরা আজকে আমাদের মেইনলি কোর্সটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাব, রাইট? সো আমরা হচ্ছে কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার দেখবো এর করসপন্ডিং ল্যাবস গুলোতে। ঠিক আছে, আর ফাইনাল মানে সরি মিডের পরে হচ্ছে আমরা স্ট্রিং, তারপর ফাইল রিড রাইট, ঠিক আছে, আরো কিছু জিনিস যেমন গুই দেখবো। গুই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা ওপি জাভা ইউজ করে কিছু গ্রাফিক্স এর কাজ করতে পারি আর কি। ঠিক আছে, দেন কালেকশনস, অ্যানিমেশনস এগুলো নিয়ে কাজ করবো। আহ এগুলো আসলে এখন ডিটেইলে বলার কিছু নাই, মোটামুটি নিজের আগে মোটামুটি যে অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক ফিচার গুলো আছে, লাইক ইনহেরিটেন্স, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, এগুলা হচ্ছে আমরা বা প্যাকেজ সিস্টেমস, এগুলো হচ্ছে বেশি বেশি আছে। আর মিডের পরে কিছু ইমপ্লিমেন্টেশনস আছে, রাইট, লাইক ফাইল রিড রাইট, স্ট্রিংস, হ্যাঁ, দেন হচ্ছে গুয়ের মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এগুলো নিয়ে কিছু কাজ আছে আর কি আফটার মিড। আচ্ছা, সো আমাদের মাস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে ফেলি আমরা ফার্স্ট দিন হিসেবে। মাস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সে 10 আমরা জানি, অনলাইন এক্সামস আর ক্লাস পারফরমেন্স এটার মধ্যে 30। সো এটার মার্কসটা কিভাবে আসবে? এটা হচ্ছে আমরা কিছু ল্যাবে হয়তো বা কিছু অনলাইন এক্সাম নিব, রাইট? অনলাইন এক্সামস মিন হচ্ছে একটা একটা বা দুইটা প্রবলেম সলভ করতে দিব, সেটা উইদিন ল্যাব টাইম বা উইদিন অ্যালোকেটেড টাইমের মধ্যে সলভ করে কোডটা হচ্ছে এলএমএস জমা দিয়ে দিতে হবে, এরকম। অথবা কিছু বা এমসিকিউ বেস কোশ্চেনও থাকতে পারে বা এমসিকিউ থাকতে পারে, ঠিক আছে। তো এরকম কিছু ছোট ছোট ক্লাস টেস্টের মতো হবে আর কি, ঠিক আছে। আর যেদিন ক্লাস টেস্ট হবে সেটা আগের ল্যাবে আমি জানাই দিব সিলেবাস কি এবং ক্লাস টেস্টটা কখন হবে। সো এরকম ক্লাস টেস্ট হবে আগের বার যেরকম আমি পাঁচটা নিয়েছিলাম, পাঁচটার মধ্যে বেস্ট থ্রি কাউন্ট করেছিলাম, বেস্ট থ্রি কাউন্ট করে সেখান থেকে এই 30 মার্কসটা ওয়েটেড করেছি আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে তাহলে এই গেল অ্যাটেন্ডেন্স, এটা গেল হচ্ছে ক্লাস পারফরমেন্স যেটার মধ্যে আছে 30। এটা বেসিক্যালি কিভাবে আসবে সেটা বললাম যে আমরা একটু ছোট ছোট সিটি নিব, বা হচ্ছে সিটিটা হতে পারে এমসিকিউ বেস, সিটি হতে পারে কোন একটা প্রবলেম দিলাম সেখান থেকে কোড করতে হবে, কোডটা করে কোডটা জমা দিতে হবে সেখান থেকে, ঠিক আছে। মিড মিডে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো এমসিকিউ থাকবে না, প্রবলেমসই থাকবে মিডে। ফাইনালও সেম, ঠিক আছে, কোন একটা কোড প্রবলেম থাকবে আর কিছু অ্যাসাইনমেন্ট থাকবে আর কি, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট সুপার সিস্টেম আসছে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ইয়েস স্যার। আমাদের তো টেন্টেটিভ রুটিনে কোনো ল্যাবের জন্য মিড বা ফাইনালের কোনো ডেট দেওয়া হয় নাই, তো সেক্ষেত্রে অন্য ল্যাবের সাথে যদি ক্লাশ করে তাহলে কি করব? ল্যাবে কখনো মিড আর ফাইনাল দেয়নি আগে? নো স্যার, আমি টেন্টেটিভ স্কেজুয়ালস চেক করেছিলাম, ওখানে কিছু দেওয়া নাই। না, ল্যাবের জন্য কখনো মিড ফাইনাল এগুলো কখনো দেননি?
আগে কখন ল্যাব? আহ, দিয়েছি স্যার, আমি কন্ট্যাক্ট করেছিলাম অফিসে, ওনারা বলেছিল যে ল্যাবের জন্য নাকি মিড ফাইনাল হয় না, অ্যাজ ফার অ্যাজ আই ওয়াজ টোল্ড। ওকে, সো আপনার ওপি ল্যাব হচ্ছে আপনার ইউ এর ফার্স্ট ল্যাব, এর আগে কখনো ল্যাব? নো নো স্যার, ইন্ট্রোডাক্টরি ল্যাব করেছিলাম এবং হচ্ছে এসপিএল ল্যাব করেছিলাম। এসপিএল ল্যাবে কি মিড ফাইনাল হয়নি? নো না স্যার, দেয়া লাগেনি। ইন্টারভিউ তো মিড ফাইনাল হয়নি? না স্যার। নো স্যার, আপনাদের 15 দিন ল্যাবে মিড আর ফাইনাল পান নাই, তাই তো? শুধু আইসিএস এ পেয়েছিলাম স্যার, ফার্স্ট ইন্ট্রোডাক্টরি কোর্স। এসপিএল ল্যাবে কেন হয়নি? আই এম নট শিওর, বাট আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা সেকেন্ড ক্লাসে চেঞ্জ হয়েছিল। ওকে, সো মিড কিছুই না, মিড হচ্ছে জাস্ট 6th উইকে একটা এক্সাম টাইপের, আর কিছুই না। সো এটার জন্য আলাদা কোনো ডেট কখনোই থাকে না। সো ওকে স্যার। মানে এটা ক্লাস করলেও হচ্ছে এটা ল্যাবের মধ্যে অন্তর্ভুক্ত আর কি, ঠিক আছে? মানে এটা হচ্ছে ওই ক্লাসের মধ্যে, ল্যাব ক্লাসের মধ্যেই করা নিতে হবে এই পরীক্ষাটা। ওকে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। সো আমি ভাবছি যে মানে আমরা ভাবছি যে এসপিএল লেভেল হয়তো বা মিড আর ফাইনালটা হইতো। আই এম নট শিওর, এসপিএল কখনো নিই নাই তো, সো আমি জানি না। বাট ইউএ তে ম্যাক্সিমাম লেভেই হচ্ছে আপনার মিড আর ফাইনাল হয় আর কি, এবং মিডটা হয় আপনার ধরেন 6th উইকে বা 6th লেভেল, আর ফাইনালটা হয় একদম লাস্ট উইকে, এরকমই হয়। ওইটা ল্যাবের জন্য আলাদা কোনো ইয়া দেওয়া হয় না actually। তো আমরা হচ্ছে দেখি একটু। হ্যাঁ আচ্ছা, আর একটু মানে আর কার কোনো কোশ্চেন আছে কিনা? আছে মানে সিলেবাস অর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে অথবা ল্যাব নিয়ে আর কার কোনো কোশ্চেন থাকলে একটু বলুন। স্যার, জি প্লিজ। আমাদের স্লাইড গুলোকে একদম হুবহু ওই থিওরির মতোই। থিওরি স্লাইডে আমি করাই হুবহু। মানে থিওরিতে যে স্লাইড গুলো দেখা, যে স্লাইডটা হয়তো পড়ানো হবে সেই স্লাইডটাই আমি ল্যাবে করি। আচ্ছা, এই লেভেল তো অনেকে এরকম আছেন যে এই সেমিস্টারে থিওরি নিয়েছেন, তাই না? এরকম কেউ আছেন? Yes, sir. আচ্ছা, এই সেমিস্টারে থিওরি নিয়েছেন। আচ্ছা। ওকে, যাক, ওভার দ্য ল্যাব ক্লাসেস আমরা আসলে এগুলো দেখবো, সমস্যা নাই। মোটামুটি এ হচ্ছে অবস্থা। নেক্সট আমরা মুভ করি, তাহলে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা স্টার্ট করি। বেসিক্যালি হচ্ছে এখানে যে স্লাইডস গুলো দেখানো হবে, সেই স্লাইডস গুলো হচ্ছে বেসিক্যালি থিওরি স্লাইডস। হ্যাঁ, থিওরিতে আমাদের হয়তো এই স্লাইড গুলো দেখানো হয়। আগের আগের টার্মে যারা থিওরি করেছেন তারা একটু বলতে পারবেন হয়তো এই স্লাইডে কি আমরা দেখছিলাম আগেরবার, মানে যারা আগেরবার থিওরি করছেন স্লাইডগুলো, রাইট? তো আমি এই স্লাইডগুলো রেফার করবো, কজ হচ্ছে তাহলে হচ্ছে আপনাদের বারবার অন্য কোনো ডোমেনে যেতে হবে না, অলরেডি এগুলো আপনারা দেখে ফেলছেন, ঠিক আছে? আপনাদের এখন মেইন কাজ বা ফোকাস থাকবে হচ্ছে কোডিং করা, ঠিক আছে? মানে এখানে হচ্ছে থিওরিটিক্যাল এত কিছু দেখানো হবে না, ঠিক আছে? মানে আমরা যে ল্যাব ক্লাস গুলো করবো সেখানে এত ডিপলি থিওরিটিক্যাল নলেজে যাব না, ঠিক আছে? তো যতটুকু কোড করব ততটুকুই বেসিক্যালি যাব। সো ফার্স্টেই আমি একটু স্লাইড স্টার্টিং করি, যে মানে আমরা এখন কি করতেছি, আমরা আসলে ওপি করব আর কি। ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি, আমরা হচ্ছে যদি যারা হচ্ছে আমরা ওপি প্রথমবারের মতো করতেছি, তারা অলরেডি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সি শিখছি আমাদের ইউআইইউ ল্যাবে, রাইট? সি তে হচ্ছে, সিটাকে বলা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জাভা শিখবো, ঠিক আছে? জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা আসলে এত এগুলো দরকার নেই আমাদের আসলে।
আমরা এখান থেকে স্টার্ট করতে পারি যে জাভার কিছু ফিচার্স বা জাভার কিছু ক্যারেক্টারিস্টিক্স এগুলো নিয়ে আমরা একটু ফার্স্ট আলোচনা করব। তো জাভা অ্যাকচুয়ালি আমরা সি শিখতে পারছি, এসপিএল এর আমাদের সি শেখানো হয়েছে। সি ল্যাঙ্গুয়েজটা শেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে সি একদম বেসিক একটা ল্যাঙ্গুয়েজ, মানে সিটাকে আমরা বলি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? সো সি খুবই বেসিক একটা ল্যাঙ্গুয়েজ। সি এর মধ্যে আমরা যেটা করতাম সেটা হচ্ছে একটা মেইন ফাংশন থাকতো, ঠিক আছে? সেই মেইন ফাংশনের ভিতর থেকে কোডটা রান করা শুরু করতো, ওকে? এবং ধরেন হচ্ছে ইন্ট এ, ইন্ট বি, ফ্লোট এ, ফ্লোট বি এগুলো দিয়ে কিছু একটা কাজ করতাম, সেটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে থাকে। আর ধরেন আমরা আরো নিজের থেকেও ফাংশন লিখতে পারি যেটা মেইন ফাংশন থেকে কল করা যায়, ঠিক আছে? তো এই ধরনের জিনিসটাকে আমরা বলি আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা ফাংশন কল করে করে কাজ করতাম সিতে, ঠিক আছে? আর জাভাতে যেটা করা হয়, জাভাতে আসলে সবকিছু অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে জাভা ইজ রিলেটেড টু সি প্লাস প্লাস, যেটা এখানে বলা আছে যে জাভা বেসিক্যালি সি প্লাস প্লাস নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ইয়ারতে আসলে এটা শেখানো হয় না, কজ হচ্ছে একটা ওপি ল্যাঙ্গুয়েজ শিখলেই হয় আর কি, ঠিক আছে? তো জাভাটা এই জন্য শেখানো হয়। সি প্লাস প্লাসটা বেসিক্যালি আমাদের মানে এটা নিজের থেকেও চাইলে শেখা যায়, এটা তেমন কিছু না, ঠিক আছে? এখানে যেমন লেখা আছে যে জাভা ইজ রিলেটেড টু সি প্লাস প্লাস, ঠিক আছে? জাভা হচ্ছে সি প্লাস প্লাস এর সাথে রিলেটেড, এবং সি প্লাস প্লাসটা আসলে ডিরেক্ট ডিসেন্ডেন্ট অফ সি, অর্থাৎ সি থেকে বেসিক্যালি সি প্লাস প্লাসটা আসছে, ঠিক আছে? তো আমরা যদি হিস্ট্রি চিন্তা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সবার আগে আসছে ধরলাম সি। সি এর পরে হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজটা, সেই সি ল্যাঙ্গুয়েজটার সাথে কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার অ্যাড করে সেখান থেকে আসছে হচ্ছে সি প্লাস প্লাস, এবং সি প্লাস প্লাস থেকে ফাইনালি আসছে জাভা। এরকম একটা লিনিয়ার চিন্তা করতে পারি আর কি। তো সি প্লাস প্লাস আর সি এর মধ্যে ডিফারেন্স কি? সিটার মধ্যে অ্যাকচুয়ালি যে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার গুলো আছে সেগুলো নাই। আমরা কিন্তু সিতে কোনো অবজেক্ট ক্লাস এগুলো নিয়ে কোনোদিন কিছু শেখানো হয় নাই, ওকে? সি এর মধ্যে জাস্ট শেখানো হয়েছিল কি আমাদের এসপিএল ল্যাবে বা এসপিএল কোর্সে সি তে কিভাবে লুপ লিখতে হয়, সি তে কিভাবে ইফ এলস লিখতে হয়, সি দিয়ে কিভাবে ফাংশন লিখতে হয়, নতুন ফাংশন মানে কল করা যায়, নতুন ফাংশন ডিফাইন করা যায়, দেন পয়েন্টার, স্ট্রিং, অ্যারে এগুলো শেখানো হয়েছে। বাট সি তে কখনো অবজেক্ট বা এগুলো কখনো শেখানো হয়নি, কারণ সি তে এগুলো নাই, ঠিক আছে? সিটা অবজেক্ট ওরিয়েন্টেড না। সি তে স্ট্রাকচার নামে জিনিস শেখানো হয়েছে, সেটা কি কারো মনে আছে? স্ট্রাকচার, এনিওয়ান? সি কোর্সে বা সি থিওরি কোর্সে বা সি তে হচ্ছে স্ট্রাকচার নামে জিনিস শেখানো হয়েছিল। ইয়েস স্যার। জি স্যার, মনে আছে। তো সি এর স্ট্রাকচারটা অনেকটা সি প্লাস প্লাস বা জাভা ক্লাসের মতো। আচ্ছা আমি বলি সি প্লাস প্লাস এন্ড জাভা, ওকে, এই দুটো হচ্ছে ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে? আর আমার সি যেটা সেটা হচ্ছে এসপিএল মানে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ওকে? এসপিএল এর মধ্যে অ্যাকচুয়ালি সিটা ছিল এসপিএল, এসপিএলটা হচ্ছে ফাংশন বেসড ল্যাঙ্গুয়েজ, ওকে? অর্থাৎ সিতে আমরা যেটা করতাম, আমরা একটা ইন্ট মেইন লিখতাম, আমি একটু সাইডে লিখলাম, হ্যাঁ, ইন্ট মেইন, তারপর এখানে ধরেন আপনি সি এর কোড লিখলেন ইন্ট এ, ঠিক আছে, এ সমান 10, ওকে? আর মনে করেন যে সি তে তো নিজের থেকেও ফাংশন বানানো যায়, তাই না? ধরেন মেইন ছাড়াও তো ফাংশন বানানো যায়, ইয়েস স্যার। ওকে? যেমন ধরেন আপনার আর হচ্ছে একটা রেডিয়াস কোন একটা সার্কেলের, আর আর এর মান 10, তাহলে মনে করেন আপনি একটা ধরেন কথার কথা ফ্লোট এরিয়া এরিয়া নামের একটা হচ্ছে ফাংশন লিখলেন, মানে নিজেই বানাইলেন, নিজেই ডিফাইন করলেন, এগুলো অলরেডি আপনারা জানেন, ঠিক আছে? এগুলো নতুন করে বলার কিছু নাই। ধরেন এখানে হচ্ছে আমি ইনপুটে আর দিলাম, এরিয়াটা হচ্ছে রিটার্ন পাই আর স্কোয়ার, এটা রিটার্ন করে যে কিছু একটা করে আর কি, 3.1416 আর স্কোয়ার, এই ভ্যালুটা রিটার্ন করে ইনটু আর আর স্কোয়ার তো এভাবে দেওয়া যায় না, আর ইনটু আর হোয়াটএভার। তার মানে হচ্ছে আমি যদি এই এরিয়া ফাংশনটাকে এখান থেকে কল করি 10 দিয়ে, তাহলে এই 10টা এখানে ঢুকে আমাকে একটা এরিয়ার ভ্যালু এখানে রিটার্ন দিবে, সেটা হচ্ছে আমরা প্রিন্ট করে দিতে পারবো। যাক আমি শর্টকাটে দিলাম এরকম। সো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা যদি এটাকে সি কোড হিসেবে ধরি,
তাহলে এই সি কোডে বেসিক্যালি এরিয়া নামে একটা ফাংশন আছে এবং মেইন নামে একটা ফাংশন আছে, ঠিক আছে? সো এই জন্যই এটাকে বলা হয় স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন বেসড ল্যাঙ্গুয়েজ, মানে আপনার কাছে মেইন ফাংশন থাকবে, সেখান থেকে আপনার কোডটা রান করা শুরু করবে এবং আপনার কিছু সাপ্লিমেন্টারি অন্যান্য ফাংশনস থাকবে যেগুলোকে কল করা যাবে, ঠিক আছে? আর সি প্লাস প্লাস জাভার এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট মানে হচ্ছে আমরা সি প্লাস প্লাস বা জাভাতে ক্লাস নামে একটা জিনিস পাবো, ক্লাস, CLASS, ক্লাস নামের জিনিস পাবো, সেখান থেকে আমরা অবজেক্ট বানাবো, ঠিক আছে? সেই অবজেক্ট দিয়ে বিভিন্ন রকমের টাস্ক করা যাবে, বিভিন্ন রকমের টাস্ক সেই ক্লাস আর অবজেক্ট দিয়ে করা যাবে, ঠিক আছে? এবং সি প্লাস প্লাসে প্রথম এই ক্লাস আর অবজেক্ট ধারণাটা আনা হয়েছে, এরপর জাভাতে সেটাকে আরো ম্যাচিউরড করা হয়েছে। তো সিতে অ্যাকচুয়ালি ক্লাস বা অবজেক্ট সম্পর্কে কিছুই ছিল না, ঠিক আছে? যেটা ছিল সিতে স্ট্রাক্ট নামের জিনিস ছিল। সিতে স্ট্রাক্ট, স্ট্রাক্টটা কি ছিল আমাকে বলতে পারবেন কেউ? এনিওয়ান? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ডেটা টাইপ মানে স্ট্রাক্টের বৈশিষ্ট্য কি ছিল? এটা নরমাল ডেটা থেকে ডিফারেন্ট কেন ছিল? Uh, it it was a data type that had its own classifications within it. Multiple variables, you can say that, Yes. right? So multiple different variables. Okay, that's the main point actually about struct. Let's see. C programming language. Okay, we are in C right now. আমরা শিফটটা খুব স্মুথলি করব সি থেকে জাভাতে। ওকে, সো ইন সি বেসিক্যালি we have struct. Okay, how did we define struct? Like this, I guess. Struct student. Okay, let's say int id, and we are defining a structure whose name is student. Student নামে একটা স্ট্রাকচার ডিফাইন করতেছি। হ্যাঁ, ভিতরে হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবলস দিয়ে একটা মাল্টিপল ভ্যারিয়েবলস দিতে পারবো, যেমন আইডি যেটাকে ইন্টিজার, আর কি দিব, লাইক ফ্লোট। ফ্লোট জাস্ট নিজের মতো করে দিচ্ছি আর কি। ফ্লোট ধরলাম প্রত্যেকটা স্টুডেন্টের ওয়েট আমি এখানে রাখলাম, ঠিক আছে? এটা ফ্লোট, চাইলে আরো দেওয়া যায়, ঠিক আছে? সো here we have defined student structure which contains two types of variables. Okay, one is id which is integer type and one is weight which is float type, right? Okay, now this student, what is this student actually is a different data type. এই স্টুডেন্টটা হচ্ছে নিজেই একটা ডাটা টাইপ, তাই না? যেটা আমরা নিজে বানাইলাম, ইউজার ডিফাইন্ড অবভিয়াসলি, যেটা হচ্ছে একটু আগে একজন স্টুডেন্ট বলল যে দিস এ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ট্রাকচারের ভিতরে এরকম কি করা যেত, ডিফারেন্ট ভ্যারিয়েবল দিয়ে ওটাকে ফর্ম করা যেত, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নরমালি স্ট্রাকচার থেকে আমরা এরকম করতে পারি, স্ট্রাক্ট স্টুডেন্ট ধরলাম S1 নামে একটা স্টুডেন্ট বানাইলাম, এবং এরকম কি কিছু করা যেত? Yes, sir. ডট আইডি 101 and s1 dot weight ধরলাম 10 পয়েন্ট বা 50.2, এটা কেজিস এ ধরলাম। ওকে, সো ইনসাইড মেইন লেটস সি যে আমরা এই স্টুডেন্ট স্ট্রাকচারের একটা ভ্যারিয়েবল নিলাম, ধরেন s1। হ্যাঁ, s1 টা হচ্ছে স্ট্রাকচার স্টুডেন্টের একটা ভ্যারিয়েবল। ওকে, বা স্টুডেন্ট স্ট্রাকচারটার একটা ভ্যারিয়েবল s1। তাহলে এই s1 এর ভিতর একটা আইডি থাকবে, s1 এর ভিতর একটা ওয়েট থাকবে, রাইট? এবং আমরা দেখলাম ডট দিয়ে এটা আমরা করতাম, তাই না? s1 ডট আইডি, s1 ডট আইডি মানে হচ্ছে s1 যে স্টুডেন্ট স্ট্রাকচারটা আছে তার আইডিটা হচ্ছে 101, এবং s1 স্ট্রাকচারটার বা s1 যে স্ট্রাকচারটা আছে তার ওয়েটটা হচ্ছে 50.2, ঠিক আছে? নাও let's assume we have defined another structure variable that is s2. Then s2 has its own id, let's say 102, and s2 has its own weight. Okay, let's say 56.5. Okay, so এটা কাইন্ড অফ
এই যে স্ট্রাকচার জিনিসটা করছি সেটা সাথে সি প্লাস প্লাস অ্যান্ড জাভার যে ক্লাস ব্যাপারটা আছে এন্ড অবজেক্ট ব্যাপারটা আছে তার সাথে নট আইডেন্টিক্যাল, নট 100% সিমিলার, বাট আই ক্যান সে 60% সিমিলারিটি আছে, বা যে ইনটিউশনটা আছে এখানে সেই ইনটিউশনটার সাথে ক্লাস এবং অবজেক্টের ইনটিউশনটার অনেকটাই মিল আছে। ওকে, সো এটা বলে ভুল হবে যে ক্লাস এর অবজেক্ট ব্যাপারটা একদমই নতুন। আমরা যেহেতু অলরেডি স্ট্রাকচার ব্যাপারটা পড়ছি, সো দেখবো যে আমরা যখন ক্লাস আর অবজেক্ট নেক্সট দিন পড়বো, ঠিক আছে, সেদিন দেখবো যে এই সি এর স্ট্রাকচারটার সাথে সি প্লাস প্লাস জাভার ক্লাস এন্ড অবজেক্ট একদম খুবই ভালো মিল আছে। ওকে, তো আমরা নেক্সটে মুভ করি। জাভার কিছু বেসিক্স ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। Uses C or C++ basic syntax and basic data types. The basic syntax and basic data types we used in C are also used at Java. Okay, like int, char, float, double, long, short, byte. আমরা int, char, float, double এগুলা কিন্তু C তে ইউজ করতাম, রাইট? এই জিনিসগুলো জাভাতেও আছে। সো দিস ইজ গুড নিউজ অ্যাকচুয়ালি। ওকে, সো আমাদের নতুন করে ডেটা টাইপ শিখতে হবে না, উই নো দিস। Uses standard C or C++ control structures. Control structures means if else, loops. Okay, so C তে আমরা যে ধরনের লুপ শিখছি, যেভাবে if else শিখছি, জাভাতে একদমই সেম। সো কোনো চেঞ্জ নেই। মানে জাভাতেও দেখবো if else ওভাবে লেখা হয়, লুপটাও ওভাবে লেখা হয়। লাইক হচ্ছে আমরা C তে ফর লুপ, while লুপ এগুলো শিখেছিলাম। ফর লুপটা, while লুপটা একদমই জাভার যেটা একদমই সি এর মতোই, ঠিক আছে। শুধু জাভাতে একটা খুব এক্সট্রা একটা ফর লুপ আছে, সেটা আমরা শিখবো পরে, আজকে হয়তো শিখবো। পিওর ও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা একদম পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড। কেন পিওর অবজেক্ট ওরিয়েন্টেড বলা হয়েছে? কারণ সি প্লাস প্লাসটা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না, ঠিক আছে। এটা যেহেতু আমরা সি প্লাস প্লাসটা কখনো শিখি না, এটার জন্য মানে এই জন্য এটার নলেজ তেমন নাই। বাট জাভা হচ্ছে পিওর ও বা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড। That means everything of Java, every code segment of Java is a part of a object. Okay, part of a class or an object. So you'll see that also later, যে এটা মানেটা কি এটা আমরা পরে আরো বুঝবো সামনে যখন আস্তে আস্তে জাভার বিভিন্ন কোডিং শিখবো। The point here is all code is a part of a class. Every জাভাতে যত লাইন কোড লিখবো কেন সেটা কোনো না কোনো ক্লাসের মেম্বার। ওকে, no explicit pointers. We know about C pointers, right? In C we have learned about pointers. So Yes. in Java, one good news is Java does not use pointer. Okay, there is nothing like pointers in Java, but a pointer type thing is in Java. This is for reference. Okay, so Java the pointer নেই, but reference নামে জিনিস আছে, সেটা জাভাতে ইউজ করা হয়। নেক্সট, গার্বেজ কালেকশন। জাভাতে এই গার্বেজ কালেকশন জিনিসটা এটা আমরা ল্যাবে খুব একটা দেখবো না, বাট থিওরিতে গার্বেজ কালেকশন নিয়ে একটু কথাবার্তা আছে। জাভা ইজ স্ট্রংলি টাইপড। হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রংলি টাইপড? দ্যাট ইজ, আমরা তো বিভিন্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো জাভাতে, রাইট? ইন্ট এ, ফ্লোট বি, এন্ড হচ্ছে যখন ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে যাব তখন টাইপ চেকিং করতে হয়, ঠিক আছে, যে ঠিক মতো টাইপ গুলো আছে কিনা। লাইক আই ক্যানট assign a double or a float value into an integer. So আমরা strongly typed আজকে দেখবো, বেসিক্যালি strongly typed মিনিংটা। নাও এখানে একটা জিনিস বলা আছে যে জাভাতে আসলে কম্পাইলেশনটা কিভাবে হয়। ওকে, লাইক হচ্ছে আমরা জাভাতে চলে যাই। সাপোজ দিস ইজ এ জাভা কোড, বা জাভা সোর্স কোড বলতে পারি আমরা এটাকে, সোর্স কোড বা যে কোডটা আমরা লিখছি আর কি। সো আমরা আজকে হয়তোবা আইডি এটা হচ্ছে ইনস্টল করাটা দেখবো যে কিভাবে ইনস্টল করতে হয়, অথবা লিঙ্ক টিঙ্ক গুলো দিয়ে দিব। সো আমরা যখন কোডটা লিখবো, কোডটা হচ্ছে প্রথমে কম্পাইল করতে হবে, ঠিক আছে, কম্পাইল। তো কম্পাইল করার মিনিং কি? কম্পাইল করার মেইন গোলটা হচ্ছে যে আমার কাছে একটা
হাই ল্যাঙ্গুয়েজ লেভেল কোড আছে সেটাকে হচ্ছে আমাদের লো মানে বাইট কোডে। জাভা বাইট কোডে করে, বাট সি সি কম্পাইলার কি করতো? সি কম্পাইলার কি করতো বুঝতে এই যে আমরা যে কোড ব্লকস এই কোড করি, তারপর যে কম্পাইল ক্লিক করি, তখন সেই সি কোডটাকে ধরেন অ্যাসেম্বলি করে সেটাকে ডিরেক্টলি বাইনারি করে ফেলতো। ঠিক আছে, বেসিক্যালি মেইন উদ্দেশ্য কম্পাইলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোডটা আছে সেটাকে আমাদের কনভার্ট করে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিতে হবে, রাইট? জি স্যার। বাইনারি এক্সিকিউটেবল নিতে হবে। তো জাভা একটু অন্যভাবে নেয়। জাভা যেটা করে, জাভার একটু ডাইরেক্ট মেশিন কোডে নেয় না। সে যেটা করে, যখন আমি জাভা কোডে কম্পাইল করব তখন একটা বাইট কোড নামে জিনিস ক্রিয়েট হয়, বাইট কোড। এটা জাস্ট এমনি যা বলে রাখতেছি, ঠিক আছে? বাইট কোড নামে জিনিস ক্রিয়েট হয়। এই বাইট কোডটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই বাইট কোডটা আপনি যে কোনো মেশিনে চালাতে পারবেন, ম্যাকে, উইন্ডোজে, ঠিক আছে, যে কোনো জায়গায় চালাতে পারবেন, যে কোনো মেশিনে। হ্যাঁ, ম্যাকিনটশ, লিনাক্স, যে কোনো জায়গায় চালাতে পারবেন এই বাইট কোডটা, ঠিক আছে? তো এই বাইট, সেই জাভা কোডটাকে কম্পাইল করে একটা বাইট করে নিয়ে যায়। বাইট কোডটা হচ্ছে আচ্ছা, এটা এত ডিটেইলে আমাদের জানা দরকার নেই বাইট কোড কি জিনিস বা ইন্টারনাল কনফিগারেশন কি, এত ডিটেইলে জানা দরকার নেই। তারপর সে বাইট কোডটাকে সে কনভার্ট করে এখানে হচ্ছে একটা জেভিএম নামে জিনিস আছে, জাভা ভার্চুয়াল মেশিন। এটা হচ্ছে আপনার মেশিনে ইনস্টল থাকতে হবে, জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম। এটা কি করে, এটা যদি ইনস্টল করা থাকে তাহলে সে হচ্ছে বাইট কোডটাকে থেকে সে হচ্ছে বাইনারি কোড বা হচ্ছে মেশিন কোড যেটা, সেটা কনভার্ট করে ফেলে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। ফার্স্ট স্টেজে যেটা করে সে হচ্ছে, আমরা যখন কম্পাইল ক্লিক করব, দুইটা স্টেজে অ্যাকচুয়ালি কাজটা হয়। হ্যাঁ, প্রথমে জাভা কোডটাকে সে বাইট কোডে কনভার্ট করে, এরপর বাইট কোড দ্বারা একটা জেভিএম ইনস্টল করা থাকে, সেই জেভিএমটা হচ্ছে বাইট কোডটাকে রান করে মেশিন কোড করে ফেলে, এবং আলটিমেটলি হচ্ছে এই যে মেশিন কোডটা সেটা আসলে এক্সিকিউটেবল হয়, মানে সেটা রান করা যায়। ওকে, এখন ওয়াই বাইট কোড? ঠিক আছে, বাইট কোডটা করার মেইন রিজন হচ্ছে আসলে এখানে দুইটা বলা আছে আই গেস। তো আমরা দেখি, এই যে মেক জাভা সিকিউর এন্ড পোর্টেবল। জাভা কোডটাকে সিকিউরিটি দেয় একটা এক্সট্রা লেভেল, মানে জাভা কোডটাকে ডিরেক্টলি বাইনারি করাচ্ছে, একটা বাইট কোড থেকে বাইনারি করাটা মোর সিকিউর। ওকে, আর পোর্টেবল মানে হচ্ছে যে যদি আমরা একবার কোডটাকে ঠিকভাবে রান করে ফেলতে পারি, ঠিক আছে, তবে সেখান থেকে বাইট কোডটা জেনারেট করে ফেলতে পারি। তাও মনে করেন আমি এখন আছি উইন্ডোজে, ওকে, একটা মেশিন আছে, তারপর ধরেন আমি নিয়ে যাবো ম্যাকে, একজন ম্যাক চালায়, তো সেম জাভা কোডটা যদি ম্যাকে রান করাইতে হয় তাহলে আসলে আমার এই কোডটা বাইট কোডটা থাকলে চলবে আর কি। ঠিক আছে, মনে করেন বাইট কোডটা আমি উইন্ডোজ থেকে বানায় ফেলছি, তো সেম কোডটা যদি আমি ম্যাকে রান করতে চাই তাহলে আবার এই জাভা কোডটাকে এখানে কম্পাইল করার কোনো দরকার নেই। কি করতে পারবো আমরা মন তো? দেখেন, ম্যাকের জেভিএম দিলেই হবে মেবি। মানে এই জাভা কোডটা ধরেন একটা কাজ আছে, এটা কোনো অ্যাপ, হ্যাঁ, কোনো একটা অ্যাপ, তো অ্যাপটাকে কম্পাইল করে বাইট কোড করে ফেলছি হচ্ছে উইন্ডোজে, এখন ম্যাকে সেম অ্যাপটা রান করতে চাচ্ছি, তাহলে কি আমার জাভা কোড থেকে আবার রান করার দরকার আছে নাকি দরকার নেই? না না, দরকার নেই স্যার। করতে পারি পেন ড্রাইভে করে, শুধু বাইট কোডটা ফাইলটা এটা কপি করে এখানে আনতে পারি, বুঝছেন? ওরা তো অলরেডি কম্পাইলড, আর এর জন্য তো দরকার নেই স্যার। হ্যাঁ, কারণ বাইট কোডটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট না। যদি সবসময় এটা হয় না, এটা কিন্তু ভুল যে বাইট কোড কম্পাইলড এর জন্য সব জায়গায় রান করবে, নো। এরকম হইতে পারে যে বাইট কোডটা করার সময় সে উইন্ডোজ এর সিগনেচার দিয়ে দিল যে বাইট কোড উইন্ডোজ ছাড়া কোথাও চলবে না, এরকম করে তো পাইথন। জাভার বাইট কোডটা খুবই ফ্লেক্সিবল, জাভার বাইট কোডটা একদম মেশিন ইন্ডিপেন্ডেন্ট, বুঝছেন? অনেক সময় হয় কি, কিছু কিছু প্রোগ্রাম, যেমন কবল নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কবল হচ্ছে এরকম করতো, ঠিক আছে, যে ওই এটাকে কম্পাইল করলে ওটা বাইট কোডে করতো, কিন্তু ওর বাইট কোডের সাথে একটা মেশিন সিগনেচার থাকতো, মানে উইন্ডোজ ছাড়া এটা কোথাও চলবে না, উইন্ডোজে কম্পাইল করলে উইন্ডোজে চলবে এটা, বা ম্যাকে করলে ম্যাকেই চলবে, ঠিক আছে, উইন্ডোজের বাইট কোড নিয়ে ম্যাকে চালানো যাবে না, এরকম একটা ব্যাপার ছিল আর কি। জাভাতে ব্যাপারটা এরকম না, জাভার বাইট কোডটা সবাই চালাতে পারে। তো আমরা যদি বাইট কোডের ফাইলটা কপি করে ম্যাকে আনি, তারপর ম্যাকের মধ্যে একটা জেভিএম ইনস্টল করা থাকতে হবে। এই জেভিএমটা হচ্ছে আবার মেশিন ডিপেন্ডেন্ট, বুঝছেন? মানে উইন্ডোজ 64 বিট উইন্ডোজ জন্য জেভিএম একরকম, ম্যাকের জন্য জেভিএম আরেক রকম, ঠিক আছে, বাট জেভিএমটা ডিফারেন্ট।
ঠিক আছে? তো জেভিএম যদি ইনস্টল করা থাকে সে ইজিলি বাইট কোডটাকে মানে এখানে হচ্ছে ইন্টারপ্রেটারের মতো কাজ করে। আমরা এই কম্পাইলার কি আর ইন্টারপ্রেটার কি কখনো শুনছি? কম্পাইলার ইন্টারপ্রেটার এনিওন? আই গেস এটার ডিফারেন্স এখন জানার দরকার নেই, ঠিক আছে? সো জেভিএমটা আসলে ইন্টারপ্রেট করে এই বাইট কোডটাকে, করে হচ্ছে মেশিন কোড বানায় ফেলে বা এটাকে এক্সিকিউট করে ফেলে। ওকে, সো এটাই হচ্ছে মানে আইডিয়াটা। সো জাভা থেকে, জাভা একটা হাই লেভেল কোড থেকে এটাকে এক্সিকিউটেবল কোডে আসতে গেলে দুই ধরনের কাজ করা হয়। প্রথম স্টেজে হচ্ছে একটি স্টেজ 1 বলি আমরা, কম্পাইল হয়, জাভা কোডটা কম্পাইল হয়, বাইট কোড হয়। তারপর স্টেজ 2 তে হচ্ছে বাইট কোড থেকে ডিরেক্টলি, আসলে বাইনারি কোডের জন্য কোনো ফাইল ক্রিয়েট হয় না, জাস্ট বাইট কোডের যে যে ইয়াটা আছে, যে একটা লাইন, একটা করে লাইন আছে বা ভ্যালু আছে, সেটা জেভিএম রান করে সেটা এক্সিকিউট করে আর কি। সো বেসিক্যালি জাভা থেকে এক্সিকিউটেবল যেতে গেলে আমার কম্পাইল করতে হয় আবার ইন্টারপ্রেটও করতে হয়, মানে কম্পাইলার প্লাস ইন্টারপ্রেটার দুইটাই করতে হয় এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে জাভার একটা খুব ইউনিক বৈশিষ্ট্য, যেটা সিতে নাই আর কি। সিতে ডিরেক্ট, সিতে জাস্ট একবার কম্পাইল করলেই হয়, মানে সি কোডে জাস্ট একটা স্টেজই হয়, ঠিক আছে? ওয়ান স্টেজের আগে সি কোডটা জাস্ট আমরা কম্পাইল ক্লিক করি, মনে আছে ইয়াতে কম্পাইল বাটনে ক্লিক করি, কম্পাইল বাটনে ক্লিক করলে সি থেকে ভিতরে অনেকগুলো স্টেজ আছে, আলটিমেটলি গিয়ে একটা ডট ইএক্সি ফাইল বা হচ্ছে আমরা বলতে পারি একটা বাইনারি ফাইল ক্রিয়েট হয়, ঠিক আছে? তারপর সেই বাইনারি ফাইলটাকে রান করা যায়। ওকে, আচ্ছা, আমরা একটু স্কিপ করি, এগুলো আমাদের অতটা দরকার নেই। এটা হচ্ছে একটা টেমপ্লেট বা এক্সাম্পল জাভা কোড, হ্যাঁ, এটা আমরা দেখবো। ওকে, আপাতত হচ্ছে এই স্লাইডে বোধহয় তেমন কিছু নাই, আমরা একটা কাজ করি। আচ্ছা, সো এখন আমাদের আইডি লাগবে, হ্যাঁ, মানে হচ্ছে আমাদের কোডটা কোথায় করবো আর কি। তো আমি হচ্ছে আমার ল্যাবে আমি বেসিক্যালি ইন্টেলিজ ইউজ করি, হ্যাঁ, বাট তিন ধরনের আইডি আছে, হ্যাঁ। এটা ইনস্টলেশনটা আমি এত ডিটেলে দেখাবো না, আপনাদের এই স্লাইডটা দিয়ে দিব। আসলে এই স্লাইডটা যথেষ্ট ওল্ড ভার্সন, হ্যাঁ। স্লাইড নাম্বার 2, তো প্রথমে স্লাইড নাম্বার 2 এর প্রথমেই টুল সেটআপটা আছে, যে কোনো একটা পছন্দের মতো তিন ধরনের আইডি আছে, একটা হচ্ছে এক্লিপস, একটা হচ্ছে নেটবিনস, একটা হচ্ছে ইন্টেলিজ, হ্যাঁ। তো আমি দেখেন, আমি যে ইন্টেলিজটা ইউজ করি, দেখেন আমি যে উইন্ডোজে সার্চ করলাম আইএনটি, যে লোগোটা দেখছেন, তো আমি ইন্টেলিজটা ইউজ করি, দেখেন কিরকম দেখতে এটা, এই যে এরকম কম্পোনেন্ট লোড করে। তো আপনি যদি সাকসেসফুলি ইন্টেলিজটা হচ্ছে আপনারা যদি ইনস্টল করতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে এরকম এখানে যে জাভার কোড টোড লিখতে হবে না, ঠিক আছে। তো আজকে আমরা কিছু কিছু কোড লেখা শিখবো আর কি, ঠিক আছে। তো ইন্টেলিজটা কিভাবে ইনস্টল করবেন, আপনাদের একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এই লিংকটা ঢুকলে কি হবে। হ্যাঁ, এখানে আমরা টেকনিক একটা লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দরকার পড়লে এখনই চাইলে ডাউনলোড করে ফেলবেন যদি কারো না থাকে। সবার কি ইন্টেলিজ ডাউনলোড করা আছে? না, অনেকে তো বোধহয় এবার থিওরি নিচ্ছেন, তাদের তো বোধহয় নাই, তাই না? যারা আগেরবার থিওরি নিয়েছেন তারা, আপনারা কি ইন্টেলিজ ইউজ করতেন না নেটবিনস ইউজ করতেন? ইন্টেলিজ। নেটবিনস তো একটা আছে, এক্লিপসটা আমি তখন ইউজ করিনি, ঠিক আছে, বাট চাইলে দেখতে পারেন। ইন্টেলিজটা আমার কাছে যথেষ্ট ফ্লেক্সিবল লাগে, নেটবিনসও ভালো, একই রকম, ঠিক আছে। নেটবিনসটা হচ্ছে হয়তোবা ইনস্টলেশনটা একটু ঝামেলা আর কি, বাট ইন্টেলিজ ইজ কোয়াইট ফাইন। তো ইন্টেলিজের এই যে লিংকটা যে আমি দিছি, শেয়ার করলাম, সেই লিংকটার মধ্যে ঢুকলে আপনারা কি এই পেজটা দেখতে পাচ্ছেন, যে পেজটাতে আমি আছি এখন এই মুহূর্তে? হ্যাঁ স্যার। এখানে আপনাদের আলটিমেট এডিশনটা ডাউনলোড করেন না, ঠিক আছে, আলটিমেটটা দরকার নেই। যে কমিউনিটি এডিশন আছে না, দেখতে পাচ্ছেন? এই কমিউনিটি এডিশনটা এটা ডাউনলোড করেন আর কি। যদি কারো ডাউনলোড করা না থাকে, ডাউনলোডে ক্লিক করলে কি ডাউনলোড স্টার্ট হয়ে যায়? হ্যাঁ স্যার, ক্লিক করলে জি স্যার, হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে। তো যাদের নেই তারা হচ্ছে ডাউনলোড করে রাখেন, ঠিক আছে, একটু সময় লাগবে বোধ হয়, তাই না? বেশ বড় একটা ফাইল, তাই তো, 616 MB একটা ফাইল বোধ হয়। এই যে
আমার যেমন ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, আমি ডাউনলোড ক্যান্সেল করে দিই বিকজ আমার এটা অলরেডি আছে, ঠিক আছে। সো সবাই কি পারছেন? কেউ কি পারেন এরকম আছেন? তো বলুন তো। তাহলে হচ্ছে আপনারা এই আইডিটার নামে ইন্টারেস্টের নামে হচ্ছে ইনস্টল করে ফেলেন, হ্যাঁ। আর নেটবিনস যারা ইউজ করবেন, হ্যাঁ, নেটবিনস যারা ইউজ করবেন তাদের একটু ঝামেলা আছে। তারা হচ্ছে যে এই জিনিসটা একটু ফলো করেন, যদি না হয় আর কি। প্রথমে জাভাতে গিয়ে পাথ সেট আপ করতে হয় আর কি, বাট ইন্টেলিজ না হলে বোধহয় এই কাজটা করা লাগে না, পাথ সেট আপ করা লাগে না। সো আপনার একটু হচ্ছে এই স্লাইড একটু দেখেন, টুল সেট আপ স্লাইডটা, ঠিক আছে। আর কারো যদি সাকসেসফুলি ইন্টেলিজ নামানো হয় বা কারো যদি প্রবলেম হয় আমাকে জানেন। তো আমরা একটু মুভ করি, হ্যাঁ। এটা টুল সেট আপ এগুলো সব হচ্ছে বাসায় নিজেরা দেখেন কিভাবে আইডি সেট আপ করতে হয়। স্যার, ইনস্টল করা খুব টাফ কিছু না, মানে আইডিটা নেমে গেলে আপনার যখন ওই ফাইলটা নেমে যাবে, ঠিক আছে, তখন ওটা নরমালি ডাবল ক্লিক করে ইনস্টলেশন শুরু করে দিবেন, নরমালি ইনস্টল করে ফেলবেন, তাইলেই হবে। তা আমরা একটা কাজ করি, সবাইকে একটু সময় দিই, ঠিক আছে। একটু সময় দিয়ে আপনার হচ্ছে ইন্টেল স্টোরে যদি নামানো থাকে বা আপনাদের যে কোনো আইডি থাকে, সেই আইডিটা হচ্ছে আপনারা ওপেন করে নেবেন, বা যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কটা থেকে আইডিটা ডাউনলোড করে রাখবেন। তারপর আমরা স্টার্ট করবো। আর সব ক্লাসের রেকর্ডিংস হচ্ছে আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কের মধ্যে যেমন আজকে ক্লাসের শেষে আজকে রেকর্ডিং পেয়ে যাবেন, ঠিক আছে। সব ক্লাসের রেকর্ডিং হচ্ছে এটা লিঙ্কের মধ্যে দেওয়া থাকবে, সেটা পেয়ে যাবেন। ইয়েস, বলেন। যে কোশ্চেন আছে কোনো, বলেন একটু। স্যার আমার আলটিমেট ভার্সনটা নামানো আছে। সমস্যা নেই। আলটিমেট আসলে আলটিমেট ভার্সনটা অ্যাকচুয়ালি ভালো, ঠিক আছে। বাট আপাতত কমিউনিটি দিয়ে কাজ করলে চলবে। আর আলটিমেটটা হচ্ছে আপনার চাইলে আপনাদের যে বিএসসিএস এর অ্যাকাউন্ট আছে না, মেইল, সেটা দিয়ে চাইলে হচ্ছে ফ্রি স্টুডেন্টের জন্য দিয়ে দেয় ওটা। আলটিমেটটা না চাইলে কিনতে হয়, ঠিক আছে। বাট আপনাদের বিএসসিএস এর মেইলটা আছে, যেটা ইনসি দেওয়া, সেটাকে ইউজ করে ইন্টেলিজেন্ট আলটিমেট ভার্সনটাকে ক্লেম করা যায়, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর যদি নরমালি এখন নামান তাহলে 30 ডেজ চলবে, এরপর এটা চলে যাবে। জি স্যার। তাহলে আমরা একটু স্টার্ট করি, যেহেতু সবার, আমি আসলে এটা গতকালকে দিয়ে দিলে ভালো হতো, বাট সবার ইনস্টলেশন হয়ে থাকুক না থাকুক, আমি একটু এখানে স্টার্ট করি যে কি কি জাস্ট নরমাল জিনিস দেখাবো। তো তো সবাই একটু খেয়াল করেন, আমরা একটা দেখি কিভাবে প্রথমে প্রজেক্ট ওপেন করতে হয় ইন্টেলিজে, এটা দেখি। নেটবিনস আর ইন্টেলিজ কাইন্ড অফ সেমই, খুব একটা ডিফারেন্স নাই। যদি নেটবিনস ইউজ করতে চান করতে পারেন, কাইন্ড অফ সেমই। তো একটু দেখি আমরা এক্সিট করলাম, দেখেন ইন্টেলিজ ওপেন করলাম। দেখেন আমার ইন্টেলিজ আমি অনেক আগের থেকে ইউজ করি, সো এই জন্য আমার আগের কোডগুলো লোড হয়ে গেছে, ঠিক আছে। আমি যখন ঢুকলাম, তো এখান থেকে নতুন প্রজেক্ট বা আপনাদের যেটা করতে হবে যে ওই কোড ব্লকসে আমরা যখন সিতে কোড করতাম এসপিএল এ, তখন হচ্ছে আমরা জাস্ট নতুন একটা ফাইল ওপেন করে সেখানে কোডটা লিখলে হতো। বাট এখানে জাভাতে সবসময় একটা প্রজেক্ট ওপেন করতে হয় কোনো কোড করতে গেলে, ঠিক আছে। তো প্রজেক্ট কিভাবে ওপেন করবো, দেখেন কর্নারে ফাইল আছে, ফাইলে ক্লিক করে নিউ নিউ প্রজেক্ট, ঠিক আছে। প্রজেক্ট এ ক্লিক করার পরে, আচ্ছা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা একটু বলে রাখি আমি, সেটা হচ্ছে জাভাতে জাভা কোড রান করার জন্য, ঠিক আছে, একটা জিনিস লাগে যেটার নাম হচ্ছে জেডিকে। এই যে দেখেন এখানে লেখা আছে ওপেন জেডিকে 15 জাভা ভার্সন 15, ওকে। এই জেডিকেটা লাগে, ওকে। তো এখন আপনার যদি মনে করেন যে পিসিতে যদি জেডিকে ইনস্টল করা না থাকে, তাহলে হচ্ছে কখনোই মানে আপনার জাভা কোড রান করবেন, আইডি থাকলেও রান করবেন, ঠিক আছে। সো আইডি লগে জেডিকেটা লাগবে।
তো আমি যখন ইন্টেলিজ ইনস্টল করেছিলাম সাথে সাথে জেডিকেটাও ইনস্টল হয়ে গেছিল, ঠিক আছে। সো আমার এটা নিয়ে আলাদা চিন্তা করতে হয়নি, বাট নেটবিনস এর মনে হয় ব্যাপারটা এরকম না, বুঝছেন। নেটবিনস যারা ইউজ করবেন তাদের জেডিকেটা আলাদা ইনস্টল করে নিতে হবে। এটার ইনস্ট্রাকশনটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে নেটবিনস এর ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। এই যে নেটবিনস এরটা দেওয়া আছে যে প্রথম জেডিকেট নামাইতে হবে, নামায় তারপর হচ্ছে কাজ করতে হবে। যাক এটা জাস্ট জানা রাখলাম যে এখানে যখন আমরা ফাইল থেকে নিউ প্রজেক্ট বানাবো, নিউ প্রজেক্ট, তখন হচ্ছে এখানে দেখবো যে এই যে জেডিকেটা ঠিক মতো আছে কিনা। এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে তার মানে বুঝতে হবে জেডিকে নামানো নাই, নামাইতে হবে, ঠিক আছে। তো জাভা ব্ল্যাঙ্ক, তারপর নেক্সট। আপাতত ক্রিয়েট প্রজেক্ট ফ্রম টেমপ্লেট এটা দিয়ে রাখলাম, ক্লিক করে এটা দিলে হচ্ছে একটা টেমপ্লেট কোড সে বানাই দিবে আমাকে। আর এটার এখান থেকে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন যে প্রজেক্ট লোকেশনটা কোথায় হবে সেটা সেট করতে পারবেন, আর প্রজেক্টের নাম কি হবে সেটা সেট করতে পারবেন। যেমন ধরেন ল্যাব 1 দিলাম নাম। আচ্ছা দেখেন সবাই খেয়াল করেন, এটা মোটামুটি স্টার্টিংটা করলাম আর কি আমরা। দেখেন এই যে সাইডে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সাইডে হচ্ছে প্রজেক্টের ফাইল স্ট্রাকচারটা দিয়ে দেওয়া থাকে যে কোন ফাইলের মধ্যে কি আছে। যেমন আমরা ল্যাব 1 হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, এটাকে যদি এক্সপান্ড করি তাহলে আইডিএ সোর্স এসআরসি কে যদি এক্সপান্ড করি, এগুলো আমরা পরে বুঝবো, কনডট কোম্পানি প্যাকেজ কি জিনিস এগুলো পরে বুঝবো। তো এখানে হচ্ছে মেইন ফাংশন আসছে, ঠিক আছে, মেইন নামে একটা ক্লাস আছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে একটা বেসিক বলতে পারেন যে একটা জাভা কোড, ওকে। আচ্ছা, তো সবার আগে দেখেন ক্লাস মেইন, ঠিক আছে, এরকম একটা ক্লাস আছে দেখেন। আচ্ছা আমরা কাজ করি, মেইন ক্লাসটা তো ও নিজেই দিয়ে দিছে, আমরা ক্লাসের নামটা চেঞ্জ করব। আচ্ছা সো আমরা একটু খেয়াল করি, সো জাভা কোড দেখতে কিরকম সবার আগে এটা আসি, ঠিক আছে। প্রথমে একটা প্যাকেজের কথা লেখা আছে, এটা আপাতত আমাদের না জানলেও চলবে প্যাকেজ ব্যাপারটা, ওকে। আচ্ছা এরপর একটা পাবলিক ক্লাস আছে। আচ্ছা পাবলিক ক্লাসের নামটা অন্যরকম ছিল, আমি একটু নামটা চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। নামটা দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড, ওই মেইন নামটা বেশি জেনারিক হয়ে যায়, ঠিক আছে। তো মেইন নামটা আমি দেই নাই, মেইন নামটা বেসিক্যালি হচ্ছে জাভা নিজে দিয়ে দিয়েছিল। যাই হোক, তো পাবলিক ক্লাসের নামটা মেইন থেকে আমি হ্যালো ওয়ার্ল্ড করে ফেললাম, যাক এটা নিজের নিজের মানে এটা এমনি করছি, ওকে। সো আপনি কি সবাই কোডটা দেখতে পাচ্ছেন নাকি একটু জুম করতে হবে? সবাই দেখতে পাচ্ছেন কোডটা? আচ্ছা তো পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, একটা পাবলিক ক্লাস আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, ওকে। এটার ভিতরে একটা দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে, একটা বলতে পারেন ফাংশন আছে, মেইন ফাংশন, ঠিক আছে। এগুলা আস্তে আস্তে আজকে এনরোল মানে আজকে হচ্ছে এগুলা মানে আমরা রিভিল করব না, এগুলো আস্তে আস্তে হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমরা ক্লাস করব, ক্লাস নিয়ে আলোচনা করবো সেদিন রিভিল করবো, ঠিক আছে। তো সবাই খেয়াল করেন একটা পাবলিক ক্লাস আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, সেটার ভিতরে একটা মেইন ফাংশন আছে। এখানে আমরা বেসিক্যালি ওই যে এটা বেসিক্যালি হচ্ছে সি এর মেইন ফাংশনটার মতো, মানে এখানে কোড যেটা লিখবেন সেটা রান করবে, ঠিক আছে। মানে ধরেন এর ভিতরে আমি লিখলাম হচ্ছে ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যেটা সেটা বেসিক্যালি কি করে বলতে পারবেন? প্রিন্ট আউটের কাজ করে, প্রিন্টএফ এর মতো কাজ করে, রাইট। সো এই যে সিতে প্রথম দিন গিয়ে কি আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শিখছি, সো জাভাতে আমরা প্রথম দিন এসে হ্যালো প্রথম কোডটা আমরা হ্যালো ওয়ার্ল্ড কোড করলাম, ঠিক আছে। সো কাইন্ড অফ এরকম আর কি, যে আমাদের কাছে একটা পাবলিক ক্লাস আছে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে পাবলিক ক্লাস, ওকে। এবং এটার ভিতরে একটা মেইন ফাংশন আছে দেখছেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, একটু মেইন ফাংশনের নামটা একটু অন্যরকম,
বাট বেসিক্যালি এটাই মেইন ফাংশন। তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, এর ভিতরে কোডটা লিখলাম। এই যে এবার এই কোডটা রান করবো কিভাবে, এই যে এখানে দেখেন, এই যে আমরা যে পাবলিক ক্লাসের নামটা চেঞ্জ করে হ্যালো ওয়ার্ল্ড রাখছি, আমরা কিন্তু ফাইলের নামটাও চেঞ্জ করে ফেলছি। ফাইলের নামটা ছিল আগে মেইন, এখন হচ্ছে ফাইলের নাম হচ্ছে hello world.java। এর রিজনটা হচ্ছে যে এখানে রিজনটা বলা আছে, এই যে এখান থেকে আমাদের কাজ শুরু, ঠিক আছে। all java source file should end with .java, okay, each .java file can contain only one public class. The name of the file should be the name of the public class plus .java. Do not use abbreviations এগুলা। সো যেটা বলার চেষ্টা করছি যে এখানে যে প্রজেক্টটা আছে ল্যাব 1, এর ভিতর সোর্স আছে এসআরসি সোর্স, সোর্সের ভিতর একটা প্যাকেজ আছে com.company নামে, তার ভিতর কোডটা আছে। হ্যাঁ, প্যাকেজ ব্যাপারটা আমরা এখনই রিভিল করব না, প্যাকেজ ব্যাপারটা আমরা আস্তে আস্তে রিভিল করব। তো জাভা সবচেয়ে মজার ব্যাপার যেটা, জাভাতে বিভিন্ন সোর্স ফাইল নিয়ে কাজ করা যায়। মনে করেন যে এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফাইল আছে, তো আমি ধরেন এই যে com.company ভিতর আরেকটা জাভা ফাইল নিব, আরেকটা জাভা ফাইল বানাবো। ধরেন এটা কিভাবে করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে নিউ দিয়ে একটা জাভা ক্লাস এটা দিব। ধরেন ওর নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড 2। এই যে দেখেন এই যে com.company ভিতরে দুইটা জাভা ফাইল আছে, একটা হচ্ছে hello world.java যেটার মধ্যে আমরা অলরেডি কোড লিখছি দেখেন, আর একটা হচ্ছে hello world 2, দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? সো একটা হচ্ছে hello world.java, এটা একটা জাভা ফাইল, এন্ড আরেকটা জাভা ফাইল হচ্ছে hello world 2। তো সিতে কিন্তু এরকম ফাইল সিস্টেম ছিল না। সিতে আমরা যেটা নরমালি করতাম, যদি নরমালি সি ছিল আর কি, আমরা কখনো ইউজ করতাম না, ঠিক আছে। সিতে নরমালি যেটা ছিল একটাই সোর্স ফাইল থাকতো, এখানে কোড লিখে ওইটাই রান করে ফেলতাম। বা জাভাতে হচ্ছে এরকম সোর্স ফাইল গুলা চাঙ্কে বা হচ্ছে ফাইলে ডিভাইড করে ফেলা যায়, ঠিক আছে। এবং প্রত্যেকটা সোর্স ফাইলের নামের শেষে দেখেন .java লেখা আছে, দেখছেন? ধরেন যে আমি যদি hello world ফাইলটা কথা করি, দেখেন উপরের নামটা দেখেন hello world.java। আবার hello world 2 এর উপর যদি ক্লিক করি, যেটা মাত্র বানাইলাম, দেখছেন এটার ভিতর কিছুই নাই, কারণ হচ্ছে আমরা মাত্র বানাইছি, এটার ভিতরে এখন কিছুই দিইনি। এটার উপরের নামটা দেখেন hello world 2.java, মানে যেটা নাম দিচ্ছি সেটা, ঠিক আছে। তার মানে এখানে এটাই বলা আছে যে আমার অনেকগুলা সোর্স ফাইল থাকবে এবং সবগুলা সোর্স ফাইলের নামের শেষে .java কথাটা থাকবে, ওকে। এবং প্রত্যেকটা সোর্স ফাইলে একটাই পাবলিক ক্লাস থাকবে। যেমন দেখেন এই যে hello world.java এর মধ্যে একটা পাবলিক ক্লাস আছে, দেখেছেন? আবার hello world 2.java এর মধ্যে আরেকটা পাবলিক ক্লাস আছে, দেখছেন? মানে এখানে যদি আমি চাই যে আরেকটা পাবলিক ক্লাস বানাবো, সেটা পারবো না। এটা আমি একটু বলে রাখি, হ্যাঁ। ধরেন আরেকটা পাবলিক ক্লাস রাখলাম, ধরেন এ নামে, ধরেন স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাইলাম। এই ক্লাস কিন্তু এখনো বুঝবেন না, ঠিক আছে। যদি যারা নতুন তারা কিন্তু ক্লাস এখনো বুঝার কথা না, বাট জাস্ট দেখাচ্ছি। দেখেন আমি যখন এই কথা লিখলাম পাবলিক ক্লাস স্টুডেন্ট, তাহলে হচ্ছে সে হচ্ছে একটা লাল দাগ দেখাইলো আমাকে, ঠিক আছে। এরর দেখাচ্ছে স্যার, কারণ হচ্ছে মেক স্টুডেন্ট নট পাবলিক, মানে আমি এখানে এররটা যখন আমি ক্লিক করলাম তখন সে বলছে স্টুডেন্টটাকে পাবলিক করেন না। এই যে ক্লিক করলাম, পাবলিক যখন করলাম না তখন হচ্ছে অল ওকে। তার মানে একটা জাভা ফাইলে বা একটা .java ফাইলে একটাই পাবলিক ক্লাস থাকতে পারবে, বুঝছেন? এবং সেটা নামটা হবে ফাইলের নাম অনুসারে, বুঝছেন? দেখেন hello world 2.java তো একটাই পাবলিক ক্লাস, এখানেও চাইলেও অন্য কোনো পাবলিক ক্লাস দেওয়া সম্ভব না, পাবলিক ক্লাস দেওয়া সম্ভব না। এন্ড হোয়াট ডু ইউ মিন বাই পাবলিক ক্লাস, হোয়াট ডু ইউ মিন বাই প্রাইভেট ক্লাস, আগে বলছি আজকে সব ক্লিয়ার হবে না, সেটা খুব আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে। সো প্রত্যেকটা জাভা ফাইলে একটাই এটা একটু মাথায় রেখে, হ্যাঁ, যে একটা অনেকগুলো জাভা ফাইল থাকতে পারে, আরো জাভা ফাইল রাখতে পারি চাইলে, ঠিক আছে। আরো জাভা ফাইল রাখলাম, ধরুন হচ্ছে নতুন করে জাভা ফাইল ধরুন হ্যালো ওয়ার্ল্ড তো হইলই। ধরুন এখানে হচ্ছে নামটা হচ্ছে দিতে হবে, ধরুন হচ্ছে স্টুডেন্ট নামে একটা জাভা ফাইল student.java, student.java ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এবং student.java ভিতরে একটা পাবলিক ক্লাস আছে যার নাম হচ্ছে স্টুডেন্ট, ওকে। Do not use abbreviations if the class name contains multiple words then capital, এটা আমরা পরে আস্তে ধীরে শিখবো। নেমিং কনভেনশন, এটা একটু দেখি যে ভ্যারিয়েবলের নাম নেমিং কনভেনশনটা কি আর কি। তো নেমিং কনভেনশনটা হচ্ছে যে লোয়ার কেস লেটার দিয়ে শুরু করতে হবে এবং আফটার দ্যাট ইউজ টাইটেল কেস, হ্যাঁ, এরকম। আর আইডেন্টিফায়ার রুলস, এটা একটু শর্টকাটে বলে দিই যে আমরা যে ভ্যারিয়েবলের নাম দিব, ঠিক আছে। তো আমরা ন্যাচারালি আপাতত এখানে থাকি। ও আচ্ছা, আমরা তো রান করিনি এখনো। সো এই যে হ্যালো ওয়ার্ল্ড
এর ভিতরে একটা মেইন ফাংশন লিখছিলাম। এই মেইন ফাংশনের ভিতরে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ওর কাজ হচ্ছে জাভাতে প্রিন্টএফ এর মতো, ঠিক আছে? মানে জাভাতে প্রিন্টএফ নাই, জাভাতে হচ্ছে প্রিন্ট করে, এটা ইউজ করে। তো এটা তো রান করি নাই, এটা রান করবো কিভাবে? এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এর ভিতরে এটা আমরা যদি রাইট ক্লিক করি, এই যে রাইট হ্যালো রান হ্যালো ওয়ার্ল্ড মেইন, এটা যদি রান করি, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন এই যে নিচে এখানে কনসোল সিতে উপরে থাকতো, মানে একটা ফ্লোটিং এর মতো আসতো, বাট জাভাতে হচ্ছে নিচে কনসোল, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আসছে। এবার যদি মনে করেন আরেকটা কিছু প্রিন্ট দিই, ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তারপর প্রিন্ট দিলাম ধরেন হচ্ছে এরকম কিছু একটা, তাহলে বেসিক্যালি এরপর এটাকে রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড এ রাইট ক্লিক করে রান, তাহলে দেখেন এই যে দুইটা লাইন প্রিন্ট আসছে, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে তারপর আই লাভ মাই কান্ট্রি এরকম। এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যেটা করে, যেটা প্রিন্ট করবে তার শেষে অটোমেটিক্যালি একটা স্ল্যাশ এন বা নিউ লাইন দিয়ে দিবে, বুঝছেন? অটোমেটিক্যালি একটা নিউ লাইন জেনারেট করে দেয়, অটোমেটিক্যালি নিউ লাইন জেনারেট করে দেয়। এই জন্য হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আসছে, আর হচ্ছে এরপরের লাইনে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আসছে, এরপর হচ্ছে পরের লাইনে হচ্ছে আই লাভ মাই কান্ট্রি লেখা কথাটা লেখা আসছে, ঠিক আছে? শুধু সিস্টেম আউট ডট প্রিন্ট ও আছে, ঠিক আছে? এটা কি করে বলতে পারবেন? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, হ্যালো ওয়ার্ল্ড এর পরে আবার আই লাভ ইউ করবে। হ্যাঁ আই লাভ মাই কান্ট্রি আসবে, হ্যাঁ এরকমই। সো হ্যাঁ, ও হচ্ছে প্রিন্টএলএন এর কাজটা হচ্ছে বেসিক্যালি এই শেষে একটা স্ল্যাশ এন অ্যাড করে দেয়, তো সো এইটা একটা লাইনে আসে, এরপর আরেকটা লাইনে আসে। তো ন্যাচারালি প্রিন্টের কাজটা হচ্ছে যে এর পাশে মানে এটার পরে স্ল্যাশ এনটা দেয় না, হ্যালো ওয়ার্ল্ড এর পরে নিউ লাইনটা ক্রিয়েট করে না আর কি। এই জন্য হচ্ছে পরের যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সেটা হচ্ছে পরের পাশাপাশি চলে আসছে, ওকে? আচ্ছা, ওকে, সো এইরকম আর কি। তো আমরা বেসিক্যালি প্রিন্টএলএনটাই ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেখানে দরকার পড়ে সেখানে প্রিন্টটা ইউজ করি। আচ্ছা, তো আমরা আজকে জাস্ট নরমাল বেসিক যে ভ্যারিয়েবল টেরিয়েবল আছে এগুলোই দেখবো আর কি, ঠিক আছে? যেমন ধরেন আমরা একদিন যেটা বলছিলাম যে ইন্ট এ, ঠিক আছে, ফ্লোট বি, এগুলোই আসলে জাভাতে আছে, ডাবল সি এরকমই আছে। সো এর মান ধরেন 10 অর সামথিং, বি এর মান 20, কাইন্ড অফ দিস আর কি, ঠিক আছে? তো সো আমরা একটু দেখি যে এই জাভাতে যে আমরা ডাটা টাইপ গুলো ইউজ করি সেটা কি ধরনের ডাটা টাইপ একটু দেখি, আমরা খেয়াল করি। আচ্ছা, তার আগে হচ্ছে একটু ওই যে আইডেন্টিফায়ারের যে ইয়াগুলো, যে নেমিং কনভেনশনটা একটু দেখে নিই। যে আইডেন্টিফায়ার নেমে হচ্ছে লেটার, নাম্বার, আন্ডারস্কোর, ডলার সাইন এগুলো থাকতে পারবে না। মানে হচ্ছে যে আমরা যদি মানে আমরা যে ভ্যারিয়েবলের নামগুলো দিচ্ছি, আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবলের নামগুলো দিচ্ছি, সেখানে কোনো লেটার, নাম্বার, আন্ডারস্কোর বা ডলার সাইন দিয়ে স্টার্ট করা যাবে না আর কি, সরি থাকতে পারবে না, সরি থাকতে পারবে, লেটার, নাম্বার, আন্ডারস্কোর, ডলার এগুলো থাকতে পারবে, ঠিক আছে? ক্যানট স্টার্ট উইথ নাম্বার, আমরা নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না নামটি, ওকে? মানে এরকম সম্ভব না। এটা তো সি এর মতো, সি তে অনেকটা এরকম ছিল যে ধরেন ইন্ট 1 এ এরকম নাম হইতে পারে না কোনো ভ্যারিয়েবলে, ঠিক আছে? কারণ এই কোনো ভ্যারিয়েবলের নাম নাম্বার দিয়ে স্টার্ট করা পসিবল না। আইডেন্টিফায়ার্স আর কেস সেনসিটিভ, অর্থাৎ ইন্ট এ আর ইন্ট এ এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? এটা ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, কারণ কেস সেনসিটিভ। আর কোনো ম্যাক্সিমাম লেন্থ নাই। আর হচ্ছে আপনি কোনো জাভার যে কিওয়ার্ড গুলো আছে যেমন ইফ এলস, এগুলো জাভার কিওয়ার্ড, হ্যাঁ, সেগুলোকে কখনোই অ্যাজ ভেরিয়েবল নেম হিসেবে কখনোই ইউজ করা যাবে না। সো এই ধরনের কিছু রুলস আছে। সো বাস এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলোতে এত তেমন কিছু দেখার নাই। তো আমরা এটা একটু খেয়াল করি যে জাভাতে আসলে দুই ধরনের টাইপস আছে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপস আর একটা হচ্ছে ক্লাস বা রেফারেন্স টাইপস, ওকে? প্রিমিটিভ টাইপস মিন্স হচ্ছে ওই যে ইন্ট, ফ্লোট এগুলো, ঠিক আছে? তো এগুলা প্রিমিটিভ টাইপস অলরেডি হচ্ছে আমরা সি তে দেখছি। যেমন ধরেন এখানে হচ্ছে একটু হচ্ছে সি এর সাথে ডিফারেন্ট কি, সি তে মানে জাভাতে বুলিয়ান নামের একটা টাইপ আছে, বুলিয়ান এর নামে একটা টাইপ আছে যেটা সি তে কখনো ছিল না। সি তে শুধু ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার
আর ডাবল ছিল, তাই না? এই চারটাই মনে হয় প্রিমিটিভ টাইপ ছিল, আর হচ্ছে শর্ট লং এগুলো বোধহয় ছিল, ঠিক আছে? বাট সিতে বুলিয়ান নামে কোনো ডাটা টাইপ ছিল না, জাভাতে বুলিয়ান নামে একটা ডাটা টাইপ আছে। ওকে, বুলিয়ান ডাটা টাইপ কি করে? বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে এখানে ট্রু অথবা ফলস এই দুটো ভ্যালু রাখা যায়, বুঝছেন? যেমন একটা বুলিয়ান ডাটা টাইপ দেখাই, ধরুন হচ্ছে এরকম বুলিয়ান, ধরেন এরকম এ, ঠিক আছে? এর মান হয় ট্রু দিব নাহলে ফলস দিব, কিছু একটা। ধরেন এর মান দিলাম ট্রু, তারপর আরেকটা বুলিয়ান নিলাম ধরেন বি, ঠিক আছে? বি এর মান দিলাম হচ্ছে ফলস। ওকে, তো এরকম এই যে এ নামের একটা বুলিয়ান ভেরিয়েবল আছে, হ্যাঁ, এর মধ্যে যে টি আর ইউ ই এরকম ট্রু নামের একটা ভ্যালু রাখা যায়, হ্যাঁ। তো এই বুলিয়ান ডাটা টাইপের মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে যে এখানে ট্রু ফলস এই ভ্যালুগুলো স্টোর করে রাখা যায়, ট্রু নাকি ফলস একটা ভেরিয়েবল, সেই ভ্যালুগুলো স্টোর করে রাখা যায়। সো এটা হচ্ছে একদম জাভাতে ইউনিক, এই বুলিয়ান ডাটা টাইপটা সিতে ছিল না, ঠিক আছে? তারপর টেক্সটুয়াল যেটা কার, ঠিক আছে, মানে ক্যারেক্টার হোল্ড করার জন্য কার আছে। তো কারটা হচ্ছে 16 বিট, সিতে কার কত বিটের ছিল জানেন? ধরেন আমি যদি একটা কার সিএইচ দিই বা সি দিই, সি এর মধ্যে আমি এক স্টোর করলাম, এরকম করা যেত, তাই না? তো সি তে ক্যারেক্টার টাইপের ক্যাপাসিটি কত বিট ছিল বলতে পারবেন? 32 বিট। ক্যারেক্টার 32 বিটের সি তে 4 বিট ছিল স্যার। 4 বিট। আর কেউ? ইন্ট কয় বিট ছিল? ফ্লোট কয় বিট ছিল? ডাবল কয় বিট ছিল সি তে? এই ইনফরমেশনটা কি সবার জানার কথা না? মানে আমি যে কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে কত বিট, এটা কি বুঝতেছেন আমার কোশ্চেনটা? যে ইন্ট এ ইন্ট তো 4 বাইট ছিল না? 4 বাইট মানে 32 বিট, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার, ক্যারেক্টার স্যার 1 বিট ছিল স্যার, 1 বিট। ওটা হচ্ছে 1 1 বাইট। হ্যাঁ স্যার 1 বাইট। ক্যারেক্টার 1 বিট, তাহলে 1 বিটে তো 0 আর 1 ছাড়া কিছু রাখা সম্ভব না, এতগুলা ক্যারেক্টার কিভাবে রাখবে? 1 বিট তো না, 1 বাইট স্যার। 1 বিট মানে 8 বিট, ঠিক আছে? 8 বিট, 8 বিট বিট, স্যার। 8 বিট। 32 বিট বলছিলেন যে উনি ভুল, মানে ক্যারেক্টার 32 বিটের জন্য, ক্যারেক্টারের জন্য 32 বিট না, 4 বিট তো নাই, 8 বিট। ওকে, ফ্লোট আর ডাবল সিতে ফ্লোট এন্ড ডাবল ফ্লোট আর ডাবল এর ডিফারেন্স কি? ইন সি নট জাভা। আপনি কি ফ্লোট ডাবল এটা কখনো দেখেন নাই? ফ্লোট বা ডাবল স্যার ঠিক আছে, Float দশমিক হলো 4 ছয় সংখ্যা পর্যন্ত নিতে পারে। 8 ফ্লোট আর 4 বাইট আর হলো ডাবল হলো 8 বাইট। 8 বাইট স্যার। এটা ডিফারেন্স। দুইজনের কাজ সেমই, ফ্র্যাকশন হোল্ড করে, রাইট? বা ফ্র্যাকশনাল ভ্যালু হোল্ড করে, রাইট? দুইজনের কাজ তো সেমই, কিন্তু ফ্লোটের যে ক্যাপাসিটি সেটা 32 বিটের ক্যাপাসিটি, রাইট? বা 4 বাইট। আর ডাবল 8 বাইট বা 64 বিটের ক্যাপাসিটি, এটা ডিফারেন্স। ওটা ডাবল একটু বেশি সংখ্যক বা বেশি রেঞ্জের ভ্যালু হোল্ড করতে পারে, রাইট? জি স্যার। আর ফ্লোট হচ্ছে এত বেশি রেঞ্জের ভ্যালু হোল্ড করতে পারে না, এটা ডিফারেন্স। আর জাভাতে ক্যারেক্টার হচ্ছে 16 বিটের, মানে কি বলবো আপনার 2 বাইটের স্যার, 2 বাইটের। সিতে হচ্ছে ক্যারেক্টার ছিল 8 বিটের বা 1 বাইটের, আর জাভাতে হচ্ছে ক্যারেক্টার এর জন্য 16 বিট 2 বাইট আর 2 বাইটস স্পেস দেওয়া হয়। ওকে, সো একটু স্পেসটা বাড়ছে। ডাবল হয়েছে স্যার। ইন্টিজারের জন্য ইন্টিজার টাইপ 4 ধরনের আছে, বাইট, শর্ট, ইন্ট এন্ড লং। এখানে বাইট হচ্ছে 8 বিটের, মানে এই চারটে আসলে ইন্টিজার হোল্ড করে, বুঝছেন? ওই যে ফ্লোট আর ডাবলের মতো, ফ্লোটও যেমন ফ্র্যাকশন হোল্ড করতো, ডাবল যেমন ফ্র্যাকশন হোল্ড করতো, রাইট? দুটো তো সেমই, তাই না? যদি সি মনে পড়ে থাকে আপনাদের সি, তাহলে আমরা কি করতাম? ফ্লোট ধরেন এ, আর একটা মনে করেন ডাবল বি, তাই না?
এর মধ্যে ধরেন 10.2 আছে, এর মধ্যে 10.2 রাখতে হয়। এখানে এমনিতে দাগ দিচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের একটা সমস্যা আছে, ওই সমস্যার জন্য এমনিতে দাগ দিতে চাচ্ছি, মানে দিত না। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিতে ফ্লোটে ডাবলের কাজ, বা ফ্লোটের মধ্যে আপনি চাইলে পয়েন্ট এভাবে রাখতে পারবেন, ডাবলের মধ্যে রাখতে পারবেন, বাট হোয়াট আর দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে স্যার ফ্লোট ডাবল বড়, ফ্লোর ডাবল রেঞ্জটা বড়, ফ্লোটটা একটু ছোট। বড় মানে বড় ছোট মানে কি? বড় ছোট মানে মানে হচ্ছে স্যার float এর ধারণ capacity- ক্ষমতা বিটের। হ্যাঁ, ডাবল হচ্ছে ছিল 64 বিটের, ফ্লোট হচ্ছে 32 বিটস, এবং জাভা তো কাইন্ড অফ এটা সেম, ফ্লোট 32 বিটস এন্ড ডাবল 64 বিটস। ওকে, সেম ভাবে যদি এটা অতটা ইউজ করা হয় না, আমরা সারা জীবন ইন্টি ইউজ করছি, রাইট? ইন্টিজারের জন্য, তাই তো? মানে সিতেও সেমই করছি, আমরা আসলে ইন্টিজারটাই বেশি ইউজ করছি, ইন্টটাই বেশি ইউজ করছি। বাট ইন্ট ছাড়াও ইন্টিজার হোল্ড করার জন্য আরো অনেক ডেটা টাইপ আছে, যেমন বাইট নামের ডেটা টাইপ আছে। বাইটের সাইজ হচ্ছে 8 বিট, বুঝছেন? বাইট নামের ডেটা টাইপ আছে যেটা কাজই হচ্ছে একটা 8 বিটের ইন্টিজার হোল্ড করে রাখা। শর্ট আছে যেটা সাইজ হচ্ছে 16 বিট, ইন্ট তো 32 বিট, আর লং আছে যেটা হচ্ছে 64 বিট। অনেক সময় হচ্ছে যে ইন্ট দিয়ে হয় না, অনেক বড় ইন্টিজার লাগে, তখন হচ্ছে লং ইউজ করতে হয়। ঠিক আছে, তো এই 4 ধরনের ডাটা টাইপ আছে যেটা দিয়ে ইন্টিজারকে হোল্ড করা যায়। ওকে, আর এটা ছিল এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। ওকে, প্রিমিটিভ টাইপ। আরেকটা হচ্ছে ক্লাস বা রেফারেন্স টাইপ। ক্লাস বা রেফারেন্স টাইপস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টেক্সচুয়াল, যেটা আমরা বলি স্ট্রিং, এটা নিয়ে আমরা পড়াশোনা করবো, সমস্যা নেই। আরেকটা হচ্ছে ওই যে আমরা নেক্সট দিন ক্লাস শিখবো, অবজেক্ট শিখবো, তখন হচ্ছে আমরা এদের এই ক্লাস আর রেফারেন্স টাইপস নিয়ে কথা বলবো। আজকে আসলে আমরা প্রিমিটিভ টাইপস এর মধ্যে থাকবো, আজকে বাকি যে ক্লাসগুলো আছে এগুলোর মধ্যে প্রিমিটিভ টাইপ নিয়ে থাকবো। সো কাস্টিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কাস্টিং নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? কাস্টিং ইস্যুটা হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে আপনি এরকম করলেন, এই একটা আছে, বুঝছেন? বাইট বি। আচ্ছা, বাইট বি তে আপনি কি ধরনের ভ্যালু রাখতে পারবেন বলতো? বাইট বি তে ধরেন আপনি রাখলেন 12 বিতে, মানে বির মধ্যে রাখলেন 12, ঠিক আছে? এখন এ সমান বি করলে, তারপর এর মানটা প্রিন্ট করলে কি আউটপুট আসবে বলতে পারবেন? স্যার একটা বাইনারি নাম্বার দিবে। বাইনারি কেন? বাইটের কথা বলেছেন, বিট বাইট আকারে 0 আর 1 আকারে থাকবে না? এই বাইট হচ্ছে ডাটা টাইপের নাম, এটা ওই বাইট না। এই যে বাইট নামের ডাটা টাইপ আছে দেখছেন, 8 বিটের। বাইট হচ্ছে একটা ডাটা টাইপের নাম, ইন্ট যেমন ডাটা টাইপের নাম, বাইট হচ্ছে আর ডাটা টাইপের নাম, বুঝছেন? জি স্যার। কি করে এটা? একটা হচ্ছে ও ও হচ্ছে ইন্টিজারকে হোল্ড করে, বুঝছেন? বাইট যে ডাটা টাইপটা, সে নিজেও ইন্টিজারকে ধারণ করে বা হোল্ড করে, ঠিক আছে? এ যেমন কে হোল্ড করে না, হ্যাঁ, ইন্টিজারকে হোল্ড করে। বাইটও করে, শুধু বাইটের সাইজটা কম, বুঝছেন? বাইটের সাইজ হচ্ছে 8 বিট, মানে 8 বিটের বড় ইন্টিজার সে হোল্ড করতে পারবে না, বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এ যেমন 32 বিটের বাইরে কোন ইন্টিজার মানে হোল্ড করতে পারবে না, রাইট? কারণ ওর ক্যাপাসিটি 32 বিটস। আচ্ছা আচ্ছা, জি স্যার। সেম ভাবে বাইট হচ্ছে ইন্টিজারের ছোট ভাই বলতে পারেন, ছোট ভার্সন। জি স্যার, মেমোরিতে স্পেস নেওয়ার জন্য বাইট ব্যবহার করাটা বেস্ট হবে যদি ছোট হয়। আমরা অ্যাকচুয়ালি বাইট খুব একটা ইউজ করি না, কারণ হচ্ছে আমাদের 8 বিট, হ্যাঁ ন্যাচারালি 8 বিটের ইন্টিজার হয়ে যায়, বাট আমরা রিস্ক নিই না আর কি, বুঝছেন? মানে আমার যদি এরকম ইন্টিজার থাকে যে 8 বিট ক্রস করে যায়, যেমন 256 হয়তো 8 বিট ক্রস করে যায়, হ্যাঁ হ্যাঁ, করে যায়। ইন দ্যাট কেস আসলে বাইট ইউজ করে লাভ নেই। না না না, বেশি সংখ্যা রাখতে পারবেন না। তো এটা সো বাট এটা জাস্ট এমনি দেখাচ্ছি, যদি মনে করেন বাইট বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাইট এন্ড ইন্ট, এটা তো বলি আমি, ঠিক আছে? ওইটা হচ্ছে আমরা সিএর ফ্লোর ডাবলের মতোই। মনে করেন যে আমার এই যে ইন্ট টাইপটা আছে, ইন্ট, ও হচ্ছে 32 বিটস হোল্ড করতে পারে, বা 32 বিটস ওর ক্যাপাসিটি আছে। বা আপনি যদি কোনো একটা ভ্যারিয়েবলকে ইন্ট হিসেবে ডিক্লেয়ার করেন, তাহলে এই ভ্যারিয়েবলটার ভিতরে 32 বিট ইন্টিজার পর্যন্ত হোল্ড করে রাখা যাবে, ঠিক আছে? বাইট হচ্ছে 8 বিট ইন্টিজার। ওকে, তারপর একটা দেখলাম শর্ট নামে একটা ডাটা টাইপ আছে, যেটা হচ্ছে 16 বিট ইন্টিজার, বুঝছেন? তারপর হচ্ছে আরেকটা আছে লং বেসিক্যালি 64 বিটস ইন্টিজার, এরকম। হ্যাঁ,
তো এই 4 ধরনের ডাটা টাইপ আছে। তো আমরা বাইট নামের একটা টাইপ আছে আর কি। তো বাইট বি, বি এর মান 12। এখন এ কে এ এ এ সমান বি মানে কি, বি এর মানটা এ তে অ্যাসাইন করছি। এর এই কোনো প্রবলেম হবে নাকি হবে না, কি মনে হয়? হবে হবে না প্রবলেম। আচ্ছা, প্রবলেম হবে কেন? হবে না স্যার। হবে না স্যার। আচ্ছা, স্যার হওয়ার তো কথা না। হওয়ার কথা না, সবারই মনে হচ্ছে এটা। স্যার হবে। স্যার হবে। বাইট টাইপের একটা ভেরিয়েবল কি আপনি অ্যাসাইন করছেন ইন টাইপের ভেরিয়েবল, এটা কি বুঝছেন? জি স্যার বুঝতে পারছি এখন। কিন্তু প্রবলেম হবে না, কারণটা কি? আমাদের ইন্টিজার হচ্ছে বড়, মানে ইজিলি আপনি বাইটের একটা ভ্যালুকে ইন্টিজারে অ্যাসাইন করতে পারবেন, বুঝছেন ব্যাপারটা? ইন তো বড় ওর থেকে, তাই না? ইন্টার জি মধ্যে স্যার, জি স্পেস, স্পেস নিয়ে কোনো ঝামেলা নাই। বি এর মধ্যে যা রাখছেন সেটা ইজিলি আপনি ইন্টার মধ্যে রাখতে পারবেন, তাই না? জি স্যার। বি এর মধ্যে যেটা আছে, বাইটের মধ্যে যেটা আছে সেটা 8 বিটের মধ্যে আছে, আর অলরেডি এর মধ্যে 32 বিটের জায়গা আছে। সো এর মধ্যে ইজিলি বি দেওয়া যাবে, কোনো ঝামেলা হবে না। আমি যদি প্রিন্টও করি এর মান 12 আসবে, কারণ সে ইজিলি 12টাকে সে অ্যাসাইন করতে পারছে। স্যার উল্টাটা করলে তো হবে না। নাও হোয়াট অ্যাবাউট বি ইকুয়াল টু এ, বা আমি যদি এরকম করি যে ধরেন আমি এর মান দিলাম 12ই দিলাম, দেখেন কিন্তু, ঠিক আছে? এরপর বি সমান এ দিলাম। এখন বি এর টাইপটা হচ্ছে বাইট আর এর টাইপটা হচ্ছে ইন্ট, কিন্তু এখানে লাল দাগ দিয়ে রাখছে, বুঝছেন কেন? জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার ক্রস করে যাচ্ছে তো। বিকজ অফ এখানে হচ্ছে সাইজ মিলতেছে না, ঠিক আছে? তো আগের বার যেটা ছিল এটাকে আমরা বলি অটো কাস্টিং, মানে আগের বার অটো কাস্ট হয়ে গেছিল, ঠিক আছে? মানে আমরা যখন এ সমান বি দিয়েছিলাম, ঠিক আছে, তখন টাইপটাকে অটো কাস্ট করে ফেলছিল সে, মানে যেহেতু কোনো ঝামেলা ছিল না, কারণ বাইটের সাইজটা ছোট এন্ড যেটার মধ্যে অ্যাসাইন করবো সেটা সাইজটা যথেষ্ট বড়, যে ভ্যালুটা অ্যাসাইন করবো, যে ভ্যারিয়েবল অ্যাসাইন করবো, সো কোনো ঝামেলা ছিল না, অটো কাস্টিং হয়ে গেছিল, ঠিক আছে? বাট এই কেসটাতে অটো কাস্টিং হবে না, ঠিক আছে? বুঝছেন? এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, প্রথমে যেটা করতে হবে একটা ম্যানুয়াল কাস্টিং করতে হবে। কাস্টিং করা মানে কি, ধরেন হচ্ছে আপনি একটা মানে একটা বাইট ভ্যারিয়েবলের মধ্যে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মান অ্যাসাইন করতে চাচ্ছেন, বাট বাম পাশে যে বাইট ভ্যারিয়েবলটা আছে সেখানে সাইজটা হচ্ছে ডান পাশের থেকে ছোট, তাই না? যদিও ভ্যালুটা এটে যাবে, কিন্তু এটা যাওয়ার দেখার কোনো বিষয় না, আটবে কি আটবে না, বুঝছেন? যদিও 12টা ইজিলি কিন্তু বিতে এটে যাবে, তাই না? 12র সাইজ মানে কত বিটি বা লাগে, 12 লিখতে 4 বিট লাগে হয়তো, বাট এটা যাওয়ার দেখার কোনো বিষয় না, ঠিক আছে? জাভা যদি জাস্ট ভ্যারিয়েবলের টাইপ ম্যাচ করে দেখতেছে। তো এক্ষেত্রে এটা করতে হবে, আপনি জোর করে এটাকে কাস্ট করাতে পারবেন যেভাবে, বুঝছেন? এই যে এটাকে বলে কাস্টিং, ঠিক আছে? কাস্ট টু এ ইজ কাস্ট টু বাইট ডেটা টাইপ। তাহলে আমরা বাইট ডেটা টাইপে এটাকে কাস্ট করে ফেলবো, ঠিক আছে? তো এখন এটা কাজ করবে, মানে এটার মিনিংটা হচ্ছে এ যে ভ্যারিয়েবলটা আছে সেই এটাকে বাইটের মধ্যে বাইটে আমরা জোর করে কনভার্ট করলাম বা কাস্ট করলাম, কাস্ট করে দেন বি এর মধ্যে দিলাম, তারপর হচ্ছে আমরা চাইলে বিটাকে এখন প্রিন্ট করতে পারবো, মানে এখন হচ্ছে ঠিক মতো সে প্রিন্ট করবে, ঠিক আছে? এই স্যার একটা কোশ্চেন ছিল। তো আমি আমি শেষ করি, সেটা হচ্ছে আপনার যখন ইনকম্পাটিবিলিটি থাকবে দুটা ডিফারেন্ট ডাটা টাইপ, এর মধ্যে আপনি একটা অ্যাসাইন করতে চাচ্ছেন কোন একটা ভ্যালু, ঠিক আছে? তাইলে হচ্ছে কিছু কিছু সময় অটোমেটিক্যালি কাস্ট হয়ে যাবে যখন কম্পিটিবল হবে এবং টার্গেট ভ্যারিয়েবলের সাইজটা হচ্ছে যার মান অ্যাসাইন করবো তার থেকে বড় হবে, তাহলে অটোমেটিক কাস্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন আগের বার যখন করেছিলাম যে এ সমান বি, ঠিক আছে, বি এর সাইজ অলরেডি ছোট ছিল, ধরেন বি এর মান দিলাম একটা, ধরেন 10, বি হচ্ছে 8 বিটের একটা ইন্টিজার, সরি 8 বিটের ইন্টিজার, এ হচ্ছে 32 বিটের ইন্টিজার। এখানে আমার জোর করে কিন্তু এই বিটাকে ইন্টে কাজ করা লাগে নাই, ঠিক আছে? এটা কিন্তু নেসেসারি ছিল না, এটা লাগে নাই, এটা অটোমেটিক্যালি কাস্ট হয়ে গেছে। বাট রিভার্স কেসটা করার সময় আসলে যখন আমরা একটা বাইটের মধ্যে একটা ইন্টিজার ভ্যালু দিতে গেছি তখন হচ্ছে আমাকে জোর করে কাজ করা লাগছে, এটাকে জোর করে বাইট বানাইতে হয়েছে, বাইট বানায় তারপর কাজ করতে হয়েছে। হ্যাঁ, কোশ্চেনটা করেন, কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসাটা খুব মানে খুব দরকার, আমি মানে এনকারেজ করি প্লিজ কোশ্চেন করেন। হ্যাঁ স্যার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, আপনার ব্যাখ্যা করছেন সেখানে এক্সপ্লেনেশনে। আর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি, মানে আগের বার কেন করলাম না এই কাজটা, এরকম কোনো কোশ্চেন ছিল? জি স্যার এরকমই ছিল, বা অটো কাস্টিং করা হলে কি ওইখানে কি এটা কি করা লাগবে কিনা বা করা বাধ্যতামূলক কিনা, যদি আমরা জানি অটো কাস্টিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাগবে না, লাগবে না, লাগবে না বললাম না।
অটো কাস্টিং হচ্ছে, কিন্তু অটো কাস্টিং হওয়া মানে কি অলরেডি এই কাস্টিংটা জাভাই করে দিচ্ছে, বাট এখানে এই কাস্টিংটা জাভা করে দিতে পারবে না আমাকে, বুঝছেন, কারণ টার্গেট টাইপ যেটা সেটা ছোট। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। দেখেন আর কার কোশ্চেন আছে কিনা একটু চিন্তা করেন। থাকতে পারে, অনেক কোশ্চেন থাকতে পারে, আমি চাই কোশ্চেনটা করেন আপনারা, বুঝছেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে ইন্টেলেকচুয়ালি আমরা আগাইতে পারতেছি কিনা। আমি চাই আপনার কোশ্চেনটা করেন, একটা কোশ্চেন আছে এখানে। স্যার একটা কোয়েশ্চেন ছিল আইডি নিয়ে। বলো। জি স্যার, সি প্রোগ্রামিং এ আমাদের যে লাস্ট টাইম যে ইস্যুটা হয়েছিল যে এক একটা আইডি এক একটা কম্পাইলার ইউজ করতো, এন্ড ফর দ্যাট রিজন সাইনট্যাক্স এরর এক এক আইডি তে এক এক টাইপের দেখাতো, এন্ড এক এক ফাংশনে প্যারামিটারস ডিফারেন্ট ভাবে নিত। এই একই প্রবলেমটা কি বা ইস্যুটা কি জাভাতেও হয়? জাভাতে মোরলেস সেমই, ওকে। ডিফারেন্স নেই। হ্যালো জি স্যার, আমি যদি স্যার এর ভ্যালু যদি 32,000 এর উপরে দিই, 32,000 সম্ভবত 768 উপরে দিই, তখন কি হবে? কাইন্ড অফ কোশ্চেনটা আমি যেটা এক্সপেক্ট করছি তার কাছাকাছি গেছে, বাট আরেকটু বলি। 32,000 না, আপাতত ধরেন এর মধ্যে দিলাম, কথার কথা এইটা 325 বিয়ের মধ্যে কি হবে? বিয়ের মধ্যে, আচ্ছা এর মধ্যে 325 আছে, ঠিক আছে, এ তো এটা ইন্ট টাইপ, ওর মধ্যে 325 রাখাই যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ এবার আমি এটা বাইট টাইপের বি নিলাম, ঠিক আছে, ওর মধ্যে তো 8 বিটের বেশি ইন্টিজার থাকবে না, তাই না? তো আমি এটাকে জোর করে বাইটে কাস্ট করে তারপর বাইটের মধ্যে রাখছি, বিয়ের মধ্যে রাখছি। এখন বিয়ের মানটা প্রিন্ট করলে কত আসবে? এটা কেন প্রবলেম, কেন মনে হচ্ছে এই জিনিসটা কেন প্রবলেমেটিক? বিয়ের মান কি 325 আসবে? কি মনে হয়, কি মনে হয়? তার আগে আপনি এই প্রশ্ন উত্তর দেন, এই প্রশ্নটা উত্তর জানা উচিত যে মনে করেন একটা জিনিসের ক্যাপাসিটি 8 বিট, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যাটা দেখা যাবে? সবচেয়ে বড় আই থিঙ্ক ওই যে 32,000 সামথিং। 32,000 কেন যাচ্ছে আমি, জানা উচিত at least। এটার রেঞ্জ তুমি বলছিল 32,767। এটা কি জানেন 2 to the power 8 - 1? এটা স্যার ইসের জন্য না, সাইনের জন্য না শুধুমাত্র? আনসাইন্ড, হ্যাঁ হ্যাঁ, আনসাইনের জন্য। রাইট, আনসাইন্ডের জন্য ধরলাম, কথা কথা, ওকে, মানে আনসাইন্ড ধরলাম আপাতত, ঠিক আছে, আমি আপাতত আনসাইন্ড ধরলাম, ঠিক আছে, যে এটা 8 বিটের ক্যাপাসিটি আছে, এরকম একটা ইন্টিজার 8 বিটের বড় রাখা যাবে না, সবচেয়ে বড় 255 রাখা যাবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এর থেকে বড় সময় কিন্তু এর ভিতরে রাখা সম্ভব না, তাই না? জি জি। আর সবচেয়ে ছোট কত সময় রাখা যাবে? 0 রাখা যাবে, আনসাইন্ড হয়েছে না? তাহলে 0 থেকে 255 এই কয়টা সংখ্যা হলো? 256টা। 0 করলে এই 256টা সংখ্যার বেশি এখানে রাখা যাবে না, তাই না? জি জি আমি কি বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। একটু ওয়েট করেন, আমার একটু সময় দেন, আমি একটু একবারে এখানে হচ্ছে, হ্যাঁ এরকম বিষয়। ইয়েস, সো বেসিক্যালি হচ্ছে যে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই 8 বিট ইন্টিজার বা 8 বিট যদি জায়গা থাকে, এর মধ্যে আসলে আমরা হাইয়েস্ট যেটা করতে পারি, সবচেয়ে ছোট সংখ্যা রাখতে পারি 0, ঠিক আছে, এবং সবচেয়ে বড় সংখ্যা রাখতে পারি আসলে যদি আনসাইন চিন্তা করি 255, রাইট? সো ইন টোটাল 256 নাম্বারস, মানে 0 যদি ইনক্লুড করি, এই 0 1 2 3 এগুলো স্টোর করা যাবে 255 পর্যন্ত স্টোর করা যাবে, তাই না? 256 জি জি এটা আর 8 বিটের মধ্যে স্টোর করা সম্ভব না, তাই না? জি জি। তো বেসিক্যালি এই 256টা নাম্বারের বাইরে কোনো সংখ্যা এখানে রাখা সম্ভব না। তো এখন কি সেটা বুঝতে পারছেন যে এখানে জাভার কি হবে? এনিওয়ান? স্যার ওভারফ্লো হবে না? ওভারফ্লো মানে হ্যাঁ হ্যাঁ, ওভারফ্লো হবে, সরি। 325 রাখতে পারবে না, আর যাই, তাই না? যতই টাইম কাস্ট করি, যতই বাইট নিয়ে যাই,
ওর ক্যাপাসিটি নেই 325 হোল্ড করার, এটা কি বুঝতেছেন? জি স্যার। আমি জোর করে বাইটে টাইপ টেস্ট করে ফেলছি এটাকে, যে আমি করছি কারণ জাভা অ্যালাউ করতেছি, ঠিক আছে, বাট ওর ক্যাপাসিটি নেই 325 রাখার বিয়ের, কারণ বিয়ের ভিতর জায়গায় আছে 8 বিটের। তাহলে কি হবে? তাহলে দেখি কি হয়, কি আউটপুট দেয় একটু দেখি। 69 আউটপুট কেন? এনিওয়ান কোন আইডিয়া? স্যার ফার্স্ট 24 বিট কি ডিসরিগার্ড করে দিবে? ইজি অ্যান্সার। 300 কত জানি 325 নিয়েছিলাম না, এটা করে বুঝছেন, যদি ওভারফ্লো করে এই কাজটা করে, যেটা আসে সেটা অ্যান্সার দিয়ে দেবে, মানে 325 কে 256 দিয়ে মড করে ফেলে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। 256 দিয়ে কেন মড করে? কারণ এর থেকে বড় সংখ্যা তো হইতে পারবে না, তাই না? জি স্যার, ম্যাক্সিমাম তো 256। মড করলে অ্যান্সার কি আসে জানেন? কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে মড করলে অ্যান্সার 0 থেকে 255 এর মধ্যে আসবে না, এটা কি বুঝতেছেন? জি স্যার, যদি কোন সংখ্যা, ম্যাক্সিমামই তো 256। হ্যাঁ মানে কোন একটা সংখ্যা দিয়ে মড করা মানে তো বুঝেন, এটা তো আইডিয়া আছে, মড মানে ভাগশেষ করা, তাই না? মড এটা তো জানেন। চেষ্টা থাকবে। জি স্যার। তা আপনি যদি কোন সংখ্যা ধরেন x কে যদি 3 দিয়ে মড করেন, তাহলে অ্যান্সার কি কি আসতে পারে? 0, 1 আর 2 না? এর বাইরে কোন সংখ্যা আসা সম্ভব অ্যান্সার? না স্যার। মানে একটা সংখ্যা 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, নাহলে 1 নাহলে 2। সেম ভাবে একটা সংখ্যাকে যদি আমরা 256 দিয়ে মড করি, অ্যান্সার 0 থেকে 255 এর মধ্যে আসবে, যে কোন ইন্টিজার। সো এটা অ্যাকচুয়ালি এটাই ট্রিক আর কি। সো জাভা যেটা করে ইন্টারনালি যদি ওভারফ্লো করে, তাহলে যে সংখ্যাটা আছে সেটাকে ওই 256 দিয়ে মড করে দেয়, মড করে অ্যান্সারটা এখানে দিয়ে দেয়, এই জন্য যে 69 আসছে, বুঝছেন? এই আমরা আরো টাইপ মিলাই, আরো কিছু টাইপ কাজ করি। ধরেন ফ্লোট আছে একটা এ বি সি সি, ধরেন ফ্লোট সি, ধরেন ফ্লোট সি ভিতরে রাখলাম 12.55। আচ্ছা, সিতে এই জাভাতে ফ্লোট একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে জাভাতে যখন ফ্লোটের মধ্যে কোন সংখ্যা অ্যাসাইন করবেন, তাহলে শেষে একটা এফ দিতে হয়, বুঝছেন? সি থেকে দিতে হইতো। না স্যার। নো স্যার। ফ্লোটে একটু মাথায় রাখেন যে ফ্লোটে যখন কোন একটা ফ্লোট সি আছে, ধরেন আমি আলাদা আলাদা করে অ্যাসাইন করি যে সুবিধার জন্য, একটা ফ্লোট সি নামে একটা ভ্যারিয়েবল লিখছি, ধরেন ফ্লোট সি, হ্যাঁ, সি এর মধ্যে মনে করেন 12.55 দিলাম। দেখেন ও লাল দাগ দেখাচ্ছে, কারণ হচ্ছে ওই ফ্লোটে যদি কোনো সংখ্যা দিতে হয় তাহলে একটা এফ দিয়ে দিতে হয়, এফ, বুঝছেন? দিতে হয়। এখন একটা কাজ করি, এ সমান এফ করি, কি হবে? তো এ সমান সি, কি হবে? এটা কি এখানে একটা ভ্যারিয়েবল, ভেরিয়েবল। ইন্ট ভ্যারিয়েবল, সিটা কি একটা ফ্লোট ভ্যারিয়েবল। এখন একটা ইন্ট ভ্যারিয়েবলের মধ্যে একটা ফ্লোট ভ্যারিয়েবলের ভ্যালুকে অ্যাসাইন করা যাবে? সিতে বলা যাইতো, তাই না? জি স্যার, তাই তো। হ্যাঁ, তাহলে আমরা বাদ যদি এস আউট করি, এর মানটা কি হবে? যদি সিতে করতাম, সিতে বলা যাইতো, কারণ কোড ব্লকস মানে এটা অ্যালাউ করতো। তখন যেটা হইতো যে এই ইন্টের মধ্যে হচ্ছে পয়েন্টের পর একটু বাদ দিয়ে দিত, তাই না? এরকম কখনো এক্সপ্লেন করছেন আপনারা? জি স্যার, জি স্যার, পয়েন্টের পর একটু রাখতো না। জাভার একটু ঝামেলা আছে এগুলো, বুঝছেন? এই জন্য জাভাকে বলে স্ট্রংলি টাইপড, ঠিক আছে? জাভা হচ্ছে জোর করা যাবে না, বুঝছেন? এখানে দেখেন লাল দাগ দিয়ে রাখছে, কারণ হচ্ছে ইন্ট আর ফ্লোট দে আর নট কম্পেটিবল। ইন্ট এন্ড ফ্লোট আর নট কম্পেটিবল টাইপস। আচ্ছা, জায়গার ইস্যু আছে কোনো? মানে আগের বার যেমন একটা জায়গার ইস্যু ছিল, এখানে কি জায়গার ইস্যু আছে? এ কয় বিটের? 32 বিটস। সি কয় বিটের? ফ্লোট কয় বিটের? একটু আগে তো বললাম 32 স্যার। 32 বিটস। সো এখানে জায়গার ইস্যু, বুঝছেন? যে না আমার এর জায়গা তো ছোট, সি এর জায়গা তো বড়, এই জন্য নিতে পারবে না, ব্যাপারটা এরকম না। এখানে সমস্যা হচ্ছে কম্পেটিবিলিটি। ইন্ট হচ্ছে যদি ইন্টিজার হোল্ড করে, আর ফ্লোট এরকম না, ফ্লোট হচ্ছে একটা পয়েন্ট হোল্ড করে, দুটোর মধ্যে কম্পেটিবিলিটি নেই। এর জন্য যেটা করতে হবে, এখানে ডিরেক্টলি কাস্টিংটা করা যাবে না, মানে অটো কাস্টিং হবে না, এখানে ম্যানুয়ালি কাজ করে নিতে হবে ইন্টে। ওকে, বুঝছেন? মানে সিটাকে যে ইন্টিজারে কাজ করে নিলাম, দেখছেন ব্র্যাকেট দিয়ে, তারপর এতে দিলাম। এখন এর মান প্রিন্ট করে দেখবো যে পয়েন্টের পর বাকি পর একটু বাদ হয়ে গেছে, সেকেন্ড এই যে প্রিন্টটা দেখছেন 12, 5 ছিল, শুধু 12 আসছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এরকম আর কি, কম্পেটিবিলিটি থাকতে হবে এবং
বাম পাশের সাইজ বড় থাকতে হবে, বড় বা সমান, বাট কম্পারেটিভলি থাকতে হবে, দ্যাটস দ্য মেইন থিং। ওকে, এবারে ডাবল নেই, ডাবল দেখেন আমি সব দেখাচ্ছি ঠিক মতো। ডাবল দিলাম, ধরেন ডাবল নিলাম 12.5। কেউ কি এটা বলতে পারবেন হোয়াটস দ্য প্রবলেম ইন হিয়ার? আচ্ছা না, এখানে কোনো প্রবলেম নাই। ওকে, এই লাইনটা প্রবলেম বলতে পারবেন কেউ? এনিওয়ান? আমি অ্যান্সার চাচ্ছি এখান থেকে। লাস্ট লাইনটা প্রবলেম। সি তো স্যার ছোট স্যার, এই জন্য স্যার অটো ক্যাস্ট হচ্ছে না। এত কাজ করছে না কারণ সি এর যে ক্যাপাসিটি সেটা ফ্লোটের ক্যাপাসিটি, রাইট? সেটা হচ্ছে 32 বিটস এর, এন্ড ডাবলের যে ক্যাপাসিটি সেটা ডাবলের ক্যাপাসিটি ডি এর, সেটা হচ্ছে 64 বিটস এর। এখানে কি কম্প্যাটিবিলিটি ইস্যু আছে যে না সি এন্ড ডি আর নট কম্প্যাটিবল, এই ইস্যুটা কি আছে এখানে? আর সাইজ কম্প্যাটিবল মানে হচ্ছে বুঝতে পারছেন, কম্প্যাটিবল এরা, কারণ কি ও ফ্র্যাকশন হোল্ড করে, ও ফ্র্যাকশন হোল্ড করে, কাইন্ড অফ তাদের ফাংশনসটা সেমই, রাইট? সো কম্প্যাটিবিলিটি ইস্যু না, এখানে ইস্যুটা হচ্ছে সাইজের, রাইট? ক্যাপাসিটির, বুঝতে পারছেন? স্যার ক্যাপাসিটি ইস্যু কারণ হচ্ছে সি এর ক্যাপাসিটি নাই, ডি কে হোল্ড করে, বুঝছেন? জি স্যার, যদিও 55 ই কিন্তু তারপর ক্যাপাসিটি নেই, জন্য যেটা করতে হবে ডি টাকে জোর করে ফ্লোট বানায় ফেলতে হবে। ওকে, আমি বুঝতে পারছি? then it will be fine, it will be good. ওকে, কারো কোনো কোশ্চেনস আছে? না স্যার। আমরা যদি বি এর মধ্যে বি এর মান করতে চাই কি হবে? প্রবলেম হবে? বি এর মধ্যে যদি ডি এর মান অ্যাসাইন করতে চাই, জি স্যার অবশ্যই প্রবলেম হবে, কি কারণ বি তো স্যার প্রবলেমের রিজনটা বলতে হবে। প্রবলেম হয় বুঝছি, রিজনটা বলতে হবে। বি এর সাইজ ছোট সবার আগে, সাইজ অ্যাকচুয়ালি সাইজ, জি স্যার বি পয়েন্ট হোল্ড করে না আর ডি হ্যাঁ, পয়েন্ট মানে হোল্ড করে। ইনকম্প্যাটিবিলিটি ইস্যু আছে এখানে, সাইজের ইস্যু আছে, রাইট? দুই ইস্যু জি আছে। স্যার দুইটাই। হ্যাঁ আই গেস এটা কখনোই কোনোভাবেই আমরা যেটা করতে হবে বাইটে কনভার্ট করে নিয়ে বা বাইটে কাস্ট করে নিয়ে দেন হচ্ছে, মানে এখানে কাস্টিংটা লাগবে, তাহলে এটা সম্ভব না। ঠিক আছে, সো কাস্টিং করার পরে কি হবে? বাইটের মধ্যে আসলে ওই যে পয়েন্টের পর 2 থাকবে না, কারণ বাইটের মধ্যে ইন্টিজার্স ভ্যালু থাকে। সো বাইটের বি এর মধ্যে আসলে 2 থাকবে। সো আমরা একটু এটা প্রিন্ট করে দেখি কি অবস্থা। ভ্যালু অফ বি, এইটা লাস্টে বি এর মানটা প্রিন্ট করে দেখি, তাহলে দেখবো যে শুধু 12 আসছে, তাই না? একটু ঝামেলা করি। হ্যাঁ, ধরেন বি এর মান 300.55। হ্যাঁ, সি এর মানটাও প্রিন্ট করে দিই এখানে, একদম সবার শেষে সি এর মানটা প্রিন্ট করবো। আর লাস্টে এখানে বি এর মানটা প্রিন্ট করবো। ওকে, বাকি সব প্রিন্ট গুলোকে আপাতত বাদ দিয়ে দিই, আপাতত দরকার, এগুলো তো সব আমরা দেখছি। তাহলে সি এর মান আসলে 300.55, মানে 300.55, রাইট? রিজন হচ্ছে ডি ছিল 300.55, উই cast it to a float then assigned to c, right? So c এর মান 300.55 হয়েছে, আর d এর মানটা হয়েছে 44। Can anyone say the reason why b এর মান এখানে 44? Anyone? স্যার মোড করার পর আসছে এটা। 0.55 তো আছে, ওইটা কি করলো তাহলে সে? স্যার 0.55 তো নিবে না স্যার, ওটা তো ইনকম্পিটেবল। Thank you. এটাই মানে ফার্স্ট অফ অল you will not take that point value, right? Because বাইটের মধ্যে কখনোই পয়েন্ট থাকে না, ঠিক আছে? ওই ইন্টিজার হোক, সো 0.5 সে আগে বাদ দিয়ে দিবে। আর বাকি 300 আছে, 300 রাখতে পারতেছে না, পারতেছে কি? সেখানে আবার মড করে যে ভগ্নাংশটা এখানে বসাই দিবে, ওটা শেষটা এখানে বসাই দিয়েছে। সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি, দ্যাটস হাউ আর কি জাভা ওয়ার্কস। ওকে, তুমি বুঝতে পারছি? জি স্যার এটাই এটাকে বলা হয় কাস্টিং। ওকে, এটাই। সো আজকে জাস্ট অ্যারেটা করে আমরা ছেড়ে দিব, ঠিক আছে? আমরা তেমন কিছু দেখবো না, নেক্সট দিন থেকে আমরা ক্লাস স্টার্ট করে দিব। ইফ এলস এত আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো সব ইয়ার মতো, মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এগুলো সব, এগুলো তেমন কিছু দেখার মতো কিছু নাই।
ইফ এলস ফর লুপ, এটা আমরা নেক্সট দিনে দেখে যাবো। জাস্ট আজকে জাস্ট অ্যারেটা কিভাবে করতে হয় এটা হচ্ছে দেখা শেষ করে দিই। ওকে, সো আমরা জানি যে সি তে অ্যারে পড়ছিলাম না আমরা, অ্যারে। জি স্যার, করেছি। So array, what do you mean by array? Array basically is a collection, right? আমরা বলি collection কতগুলো ডাটার কালেকশন স্যার। of items. Okay. So more precisely, এটাকে আমরা we can define array as a collection of items, right? So in C, আমি C থেকে আস্তে আস্তে আমি বললাম যে we will swiftly transit to C to Java, right? So আমরা খুব সুইফটলি ট্রানজিশন হবে, লাইক C তে আমরা কিভাবে array ডিক্লেয়ার করতাম নাকি এরকম কিছু, এটা থার্ড ব্র্যাকেট থাকতো, রাইট? এরকম কিছু না, ধরুন হচ্ছে জি স্যার, বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে করতাম। একটা সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, A10, এটা দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করতাম, তাই না? A নামের একটা অ্যারে যার সাইজ হচ্ছে 10, তাই না? এরকম কিছু না, এরকমই তো নাকি? জি স্যার। A নামের একটা অ্যারে সাইজ 10, এরপর কি A of 0 এর মধ্যে দিলাম ধরুন 1, A of 1 এর মধ্যে দিলাম ধরুন 3, এটা তো বুঝতেছেন তাই না? ভ্যালুগুলো আছে। হ্যাঁ, অ্যাসাইন, এক্ষেত্রে ভ্যালু অ্যাসাইন করা, এটা লুপেও করা যায়, রাইট? সো বেসিক্যালি যেটা হচ্ছে 10 ক্যাপাসিটির একটা অ্যারে হচ্ছে A, এখানে যার ভিতরে 10টা ইন্টিজার ভ্যালু থাকবে, তাই না? যদি আমরা এটা যদি হাইপোথেটিক্যালি ম্যাপিং করি, একটা A নামের একটা অ্যারে আছে যেটার মধ্যে 10টা ইন্টিজার রাখা যায়, রাইট? স্যার এরকম, এবং আমরা বলি এটাকে ইনডেক্স, রাইট? অ্যারে ইনডেক্স, ইনডেক্স কত থেকে শুরু হয়? অ্যারে 1 জিরো থেকে স্যার। 0 ইনডেক্স, 1 ইনডেক্স, 2 ইনডেক্স, এরকম বলি না? জি স্যার। ইনডেক্স মানে কাইন্ড অফ বলতে পারেন ঠিকানা বা অ্যাড্রেসের মতো। সো অ্যারের 0 ইনডেক্সে ধরেন কিছুটা থাকবে, 1 ইনডেক্সে কিছু থাকবে, 2 ইনডেক্সে কিছু থাকবে, এরকম। তো এই অ্যারেটা বা এই কালেকশনটা নিয়ে পরবর্তীতে কাজ করা যায়। হ্যাঁ, তো এটা ছিল সি এর অ্যারে। জাভার অ্যারেও মোর অর লেস অ্যাকচুয়ালি কোয়ার ডিফারেন্স নেই। আমরা অ্যারেটা হচ্ছে এই হ্যালো টুতে করি, মনে বেটার। আচ্ছা, এক কাজ করি, এর নামটা চেঞ্জ করে দিই, হ্যালো ওয়ার্ল্ড 2 পুরো নাম হলো, নামটা ধরো অ্যারে টেক্সট। আমরা জাস্ট স্টার্ট করবো আজকে, অ্যারে আর ডিটেইলে যাব না আজকে, তেমন ক্লাস নিব না, ঠিক আছে? জাস্ট স্টার্ট করব। আচ্ছা, একটা পাবলিক, আমরা সেকেন্ড এখানে হচ্ছে টাইপ কাস্টিং এর কোডটা লেখা আছে, এটা আমরা রাখলাম। এরপর আরেকটা ফাইলে যাই, ঠিক আছে? ওটা ডিফ সেপারেট করি। কোন ফাইলে যদি রানেবল করতে হয়, ঠিক আছে, তাহলে সেই ফাইলের ভিতরে যে পাবলিক ক্লাসটা আছে, সেই পাবলিক ক্লাসের ভিতরে অবশ্যই মেইন ক্লাস লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। মনে মেইন ক্লাসটা লেখা একটু ঝামেলা, ঠিক আছে? নরমাল ইন্ট মেইন দিলে হবে না, ঠিক আছে? এরকম দিতে হবে। এগুলা কেন স্ট্যাটিক ভয়েড মেইন, এগুলো পরে আস্তে আস্তে দেখবো না, সমস্যা নেই। এই আপাতত একটু মাথায় এখানে। তো এই মেইন ফাংশনের ভিতরে কাজ করি, এটা অ্যারে ডিক্লেয়ার করব। তো জাভার অ্যারে বললাম অন্যরকম, ঠিক আছে? জাভার অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে দেখেন, এই যে প্রথমে ডিক্লারেশন হচ্ছে এটা, এই যে ইন্ট থার্ড ব্র্যাকেট স্যাম্পল অ্যারে নামে একটা স্যাম্পল অ্যারে নেওয়া হয়েছে, আর এই দুইটা লাইন লেখা হয়েছে, ঠিক আছে? মানে সিম্পল কথা এভাবে ডিক্লেয়ার করা হয়, যে এটা আমরা দেখতে পারি এভাবে ডিক্লেয়ার করা হয়, এই যে। তো মনে করেন আমরা একটা এ নামের অ্যারে নিব, ঠিক আছে, যার সাইজ হচ্ছে 10। তাহলে কাজ করি, ইন্ট এ, এই যে সমান নিউ নামের একটা জিনিস আছে, নিউ লাগবে, নিউ ইন্ট 10। এভাবে হচ্ছে একটা অ্যারে ডিফাইন করতে হয়। কি বলছে এখানে? সরি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিকঠাকই তো লিখছি। দেখে আচ্ছা, 10 না দিয়ে কাজ করি, একটু ছোট নেই। তো এভাবে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করি আমরা, ঠিক আছে? জাভাতে অ্যারে ডিক্লারেশন, যে প্রথমে এখানে অ্যারের নামটা, ধরুন এ নামের একটা অ্যারে, থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হবে এটা একটা অ্যারে, আর এখানে নিউ ইন্ট থার্ড ব্র্যাকেট 5 দিয়ে বোঝানো হচ্ছে যে ইন্টিজার থাকবে এটার ভিতরে এবং পাস এর ক্যাপাসিটি হবে 5, ওকে? এরকম। এখন এখানে চাইলে অ্যাসাইন করতে হবে, এ অফ 0 তে 1, এ অফ 1 এ ধরেন
টু ভাবে অ্যাসাইন করে দিলাম আর কি নিজের মতো করে, ঠিক আছে। এ অফ টু কে হচ্ছে ধরেন 3 এরকম অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। তারপর ধরেন আমরা সিস্টেম আউটডোর প্রিন্টে লেগে নিয়ে আমরা এ অফ 1 এর মানটা প্রিন্ট করে দিলাম, এই আর কি। বাকিটুকু আগের মতোই, মানে এই নিচের প্রশ্নটুকু পুরো সি এর মতো, বাট জাস্ট ডিক্লারেশনটা ডিফারেন্ট আর কি, আর কিছু নেই। এই যে এ অফ 1 টা 2 প্রিন্ট করুন, তো ডিক্লারেশনটা জাস্ট ডিফারেন্ট। এই যে এরকম নিউ ইন দিয়ে ডিক্লেয়ার করতে হবে। এই কারো কোশ্চেন আছে কিনা দেখেন তো একটু। আচ্ছা, আজকে আর তেমন কিছু দেখাবো না, আজকে জাস্ট অ্যারে স্টার্ট করলাম। নেক্সট দিন থেকে হচ্ছে আমরা অ্যারে থেকে স্টার্ট করবো, হ্যাঁ। অ্যারে, এরপর ক্লাস, অবজেক্ট, এগুলো দেখবো। আজকে ক্লাস আসছে এই পর্যন্ত, আজকে তেমন কিছু দেখাবো না। স্যার নেক্সট ক্লাসের আগে আমরা কি দেখে আসবো স্যার, যদি একটা গাইডলাইন দিতেন কি দেখলে আমাদের। হ্যাঁ, আমি বলছি, এগুলো সবই বলে দিব, সমস্যা নেই। দেখেন, সবার ইএলএমএস এ মোটামুটি একটা আউটলাইন দেওয়া আছে, সবাই একটু খেয়াল রাখেন, হ্যাঁ। এই যে একটা জাভা ল্যাব ম্যানুয়াল, আপনারা কি দেখতেছেন জিনিসটা? জাভা ল্যাব ম্যানুয়াল নামে জিনিস দেওয়া আছে যে। হ্যাঁ ইয়েস স্যার। স্যার। আচ্ছা, মোরলেস যেটা হবে, এই ল্যাব ম্যানুয়ালের ভিতরে যা থাকবে, হ্যাঁ, এটা এটা হচ্ছে ওই ক্লাসে করানো হবে। তো একটু যেটা করতে পারেন, ল্যাব ম্যানুয়ালে যে টপিকটা দেওয়া আছে সব টপিকটা দেখে আসতে পারেন, ঠিক আছে, আগের থেকে। এটা হচ্ছে বেটার। আর যদি থিওরিতে, যেমন নেক্সট দিন আমি ক্লাস নিয়ে অবজেক্ট, মানে ক্লাস অবজেক্ট এটা নিয়ে একটা হচ্ছে লেকচার দিব, ঠিক আছে। আর অ্যারে আমার মাত্র শুরু হয়েছে, তো অ্যারে নিয়ে একটা বেশ ভালো লেকচার থাকবে, আধা ঘন্টা ধরেন অ্যারে নিয়ে কথা বলবো, ঠিক আছে। এরপর ক্লাস এন্ড অবজেক্ট এরপর শুরু করবো। তো আপনারা যেটা করতে পারেন, আগের থেকে হচ্ছে একটু ক্লাস কি জিনিস, অবজেক্ট কি জিনিস এবং অ্যারে কি জিনিস, এটা একটু দেখে আসতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই যেটা করবেন, যেটা মেইন ব্যাপার, সেটা হচ্ছে যে আইডি এটা প্রিপেয়ার করে ফেলা, যাতে আমরা আজকে যে কোডগুলো করলাম সেগুলো যদি রান করতে পারি, ওকে, ঠিক আছে। মানে আইডিটা প্রিপেয়ার করে ফেলবেন, এটা হচ্ছে মেইন কথা। মানে যেখানে কোডটা আমরা করব সেটা হচ্ছে এই উইকের মধ্যে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। আর স্লাইড 1 আর স্লাইড 2, মানে আজকে পর্যন্ত যা যা দেখানো হয়েছে, আর যে স্লাইডগুলো আপলোড করবো থিওরি, সব হয়তো বা ল্যাবের জন্য লাগবে না, ঠিক আছে। ল্যাবে মানে সব থিওরিটিক্যাল ব্যাপারগুলো লাগবে না, ঠিক আছে। সো জাস্ট যেগুলো পড়াবো সেগুলো করলেই চলবে। আর একটা বই দেওয়া আছে, কমপ্লিট রেফারেন্স, জাভা দা কমপ্লিট রেফারেন্স। এটা হচ্ছে থিওরিতেও পড়তে হবে, এটা ল্যাবের জন্য আমি এটা রেফার করলাম, ঠিক আছে। এই বইটা অ্যাকচুয়ালি হচ্ছে জাভার হচ্ছে ওটা হচ্ছে হার্বার শিল্ডের বইয়ের মতো। হার্বার শিল্ড যেমন সি এর বেস্ট বই, আমি যে বইটা দিলাম কমপ্লিট রেফারেন্স, এটাও হার্বার শিল্ডের লেখা, জাভার। এটাও মোটামুটি জাভার বেস্ট বই, ঠিক আছে। তো যে কোনো প্রবলেমস এন্ড যে কোনো রেফারেন্সের জন্য অ্যাকচুয়ালি এই বইটা হচ্ছে দেখতে পারেন, ঠিক আছে। স্যার এটার বাংলা অনুবাদ আছে। বাংলা অনুবাদ কেন?